Good afternoon. Welcome everyone. Make sure I'm clearly audible. নিশ্চিত করো আমার কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে, তারপরেই আজকে ক্লাসটা আমরা শুরু করব। Good afternoon. Am I clearly audible? Make sure I'm clearly audible. নিশ্চিত করো আমার কথাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছ, তারপরেই আজকের ক্লাসটা আমরা শুরু করতে পারবো। আচ্ছা, আজকে ডব্লিউবিপি-কেপির জন্য আমরা এই কোয়েশ্চেনগুলো অনেক আগেই তোমাদের প্রোভাইড করেছিলাম। আমরা এটা অন্তত লাস্ট 3 বছর 2 বছর ধরে এই কোয়েশ্চেনগুলো দিচ্ছি। তো একটা ক্লাসে অনেকগুলো কোয়েশ্চেন যাতে প্রোভাইড করা যায়, তোমরা যদি আমাদের পুরনো জেনারেল সায়েন্সের কোয়েশ্চেনগুলো দেখো, এখানের প্রত্যেকটা কোয়েশ্চেন পাবে। আমি সঙ্গে কিছু অ্যাডিশনাল ডেটা দিয়ে দিতে চাচ্ছি, কিন্তু যেহেতু 100টা প্রশ্ন নিয়ে ক্লাস, কাজেই সমস্ত অ্যাডিশনাল ডেটা দেওয়া হয়তো একটা ক্লাসের মধ্যে সম্ভব হবে না। মেক্স ইউর আই এম ক্লিয়ারলি অডিবল। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে অ্যাসিড দ্রবণে, একটু ভালো করে তোমরা দেখো, অ্যাসিড দ্রবণে লিটমাস কাগজ কোন রং ধারণ করে? এটা খুব সুন্দর একটি প্রশ্ন, তোমরা অপশানগুলোও দেখতে পাচ্ছ। অ্যাসিড দ্রবণে লিটমাস কাগজ কোন রং ধারণ করে? অপশান এ হচ্ছে লাল, অপশান বি হচ্ছে বেগুনি, অপশান সি হচ্ছে বি হচ্ছে বর্ণহীন, অপশান সি হচ্ছে বেগুনি, অপশান ডি হচ্ছে অপরিবর্তিত থাকে, অর্থাৎ বর্ণের কোনো পরিবর্তন হয় না। তোমরা যতক্ষণে উত্তর বলছো আমি একটা কথা বলে দিই, এই যে লিটমাস দেখছো, এই লিটমাসের ন্যাচারাল কালার কি বা প্রাকৃতিক রং কি? প্রাকৃতিকভাবে লিটমাস হচ্ছে, এই লিটমাসের প্রাকৃতিক রং হচ্ছে বেগুনি। আমি যে রংটাতে আজকে লিখছি, এই বেগুনি রংটা, আর একটা এর সঙ্গে সম্পর্কিত তথ্য, এটা জেনে রাখবে, পাখিরা বেগুনি রং দেখতে পায় না। এটা তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের জানা আছে। আচ্ছা, মূলত অম্ল আর ক্ষার, মানে অ্যাসিড এবং ক্ষারের উপস্থিতিতে রঙের পরিবর্তন হয় লিটমাসের। যদি অ্যাসিড দেওয়া হয়, এই অ্যাসিড দ্রবণে লিটমাসের রং কি হয়? অ্যাসিড দ্রবণে ডোবানো হলে নীল লিটমাস লাল হয়ে যাবে, নীল লিটমাস লাল হয়ে যায়। পরিষ্কার দেখা যাচ্ছে না? আর একটু বড় লিখবো, কাইন্ডলি তোমরা বলবে। আর বেস দ্রবণে যদি ক্ষার দেওয়া হয় বা অ্যালকালি সলিউশনে, বেস দ্রবণে দেওয়া হলে তখন লাল লিটমাস নীল হয়ে যাবে। তাহলে এই দুটো পার্থক্য তোমরা বুঝলে। লাল থেকে নীল তাহলে সেটা হচ্ছে বেস, আর নীল থেকে লাল সেটা হচ্ছে অ্যাসিড। তাহলে অ্যাসিড দ্রবণে কি হবে? নীল থেকে লাল হয়ে যাবে, অপশান এ লাল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লিটমাস মূলত কি হিসেবে কাজ করে? লিটমাস হচ্ছে একটি রাসায়নিক সূচক হিসেবে কাজ করে। এটি একটি রাসায়নিক সূচক। এই সূচকটা কি হয়? অ্যাসিড ও ক্ষারের পার্থক্য নির্ণয় করতে সাহায্য করে। আমি সেটা আর বললাম না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবল ঘি প্রস্তুত করা হয় তাকে কি বলে? অপশান এ হচ্ছে হাইড্রোজিনেশন, অপশান বি হচ্ছে হ্যালোজিনেশন, অপশান সি হচ্ছে হ্যালোফর্ম, অপশান ডি হচ্ছে আয়োডোফর্ম।
কে বলতে পারবে যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবল ঘি প্রস্তুত করা হয়? মূলত দেখা যায় খুব সস্তায় পাওয়া যায় পাম অয়েল। এই পাম অয়েল থেকে কি করা হয় দেখবে ডেলিসিয়াস ফিয়াস মাখন তৈরি করা হয়, ঘি বা মাখন তৈরি করা হয়। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় হাইড্রোজিনেশন। হাইড্রোজিনেশন অনেক সময় কড়াইতে দেখবে কড়ার মধ্যে তেল নিয়ে তার মধ্যে সেই একটা বরফের টুকরো ঘষে বলে ওটা ঘি হয়ে গেল, ওটা হাইড্রোজিনেশন হলো। এবং সবথেকে মজার ব্যাপার কি জানো, এই হাইড্রোজেনেট করে এই যে ভেজিটেবল ঘি প্রস্তুত করা হয়, আমুল ডেলিসিয়াস বলে একটা ওরকম প্রস্তুত করে, সেটা কিন্তু মাখন নয়। আমুল বাটার আর ডেলিসিয়াস দুটো এখানেই ডিফারেন্ট হয়ে যায়। নাম্বার 3, আচ্ছা এখানে আরও কয়েকটা কথা বলি। এই হ্যালো ফর্ম আয়োডো ফর্ম এগুলোর বিষয়ে, আচ্ছা এটা নিয়ে পরে আলোচনা করব কোনো সময়। কোন গ্যাস উচ্চ চাপে বেশি তাপমাত্রায় উত্তপ্ত করলে মোমের মতো কঠিন পদার্থ পাওয়া যায়? কোন গ্যাসকে উচ্চ চাপে বেশি তাপমাত্রায় উত্তপ্ত করলে মোমের মতো কঠিন পদার্থ পাওয়া যায়? কে বলতে পারো বলো। অপশন এ হচ্ছে অ্যাসিটিলিন, অপশন বি হচ্ছে ইথিলিন, অপশন সি অক্সিজেন, অপশন ডি হচ্ছে নাইট্রোজেন। বলতে পারবে কোন গ্যাস উচ্চ চাপে অধিক তাপমাত্রায় উত্তপ্ত করলে মোমের মতো কঠিন পদার্থ পাওয়া যায়? আমি একটা কথা বলি, জেনে রাখবে এটা হচ্ছে অ্যাসিটিলিন। এই যে অ্যাসিটিলিন এর রাসায়নিক সংকেত হচ্ছে C2H2। এই যে C2H2 এই দুটো কার্বনের মধ্যে এখানে এর অ্যাকচুয়াল সংকেতটা কি, দুটো কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকে, এই এইচ, তাহলে এই মাঝখানে কি থাকছে, এইটা হচ্ছে ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন থাকে। তাহলে এই অ্যাসিটিলিনের ইউপ্যাক নাম কি? এর ইউপ্যাক নাম কি? ইউপ্যাক নাম হচ্ছে ইথাইন, ETHYNE। এই যেখানেই দেখবে এই YNE আছে, বুঝবে YNE যুক্ত হয় ট্রিপল বন্ডকে বোঝাতে। কি কি বোঝাতে? ট্রিপল বন্ডকে বোঝাতে, রাইট? আচ্ছা রাইট। আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন আসে, এই ইউপ্যাকের রাসায়নিক নাম জানো? ইউপ্যাকের পুরো নাম জানো? ইউপ্যাক মানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আচ্ছা আমাকে আরেকটা জিনিস বলো, এই ইথিলিন দেখতে পাচ্ছ এখানে, ইথিলিন এটার রাসায়নিক সংকেত কি? ইথিলিনের রাসায়নিক সংকেত কি? এই যে ইথিলিন জিনিসটা দেখতে পাচ্ছ এখানে, একটু বলি, এই ইথিলিন জিনিসটা এটি একটি প্রকল্পিত হরমোন। ইথিলিন একটি প্রকল্পিত হরমোন। কেন? এই ইথিলিন এটা ফল পাকাতে ব্যবহার করা হয়। এবং এটাকে বলা হয় এটি একটি গ্যাস হরমোন বা গ্যাসীয় হরমোন, উদ্ভিদ হরমোন যেটি একটি গ্যাসীয় হরমোন। এই ইথিলিনের বিষয়ে যদি একটু বলি, এই ইথিলিন হচ্ছে এর সংকেত C2H4। সংকেত কি? C2H4। তাহলে এখানে কি ধরনের বন্ডিং আছে? এটার কেমিক্যাল স্ট্রাকচারটা হয় দুটো কার্বনের মধ্যে ডবল বন্ড থাকে, তারপরে এরকম দুটো করে এইচ যুক্ত থাকে, এই এইচ। তাহলে এই দেখো এটা কি আছে, এখানে আছে দ্বিবন্ধন বা ডবল বন্ড। তাহলে এর ইউপ্যাক নাম কি? এই দেখো ইথিলিনের ইউপ্যাক নাম হচ্ছে ইথিন, ETHENE। এই ENE যেখানে যুক্ত থাকবে বুঝবে
এটা হচ্ছে ডাবল বন্ডকে বোঝাচ্ছে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। হীরকের কঠিনত্বের কারণ কি? হীরক কঠিন কেন? হীরে কঠিন কেন? প্রকৃতিতে যত কিছু পাওয়া যায়, যতগুলো প্রাকৃতিক পদার্থ পাওয়া যায়, তাদের মধ্যে হচ্ছে কঠিন পদার্থ হীরক। এই হীরকের কঠিনত্বের কারণ কি? হিরে কঠিন কেন? বলতে পারবে হিরে কঠিন কেন? কে বলতে পারো বলো। দেখো, কার্বনের একটা রূপভেদ, এই রূপভেদ বা অ্যালোট্রপ হচ্ছে হীরক। হিরে তাহলে কি? এটি হচ্ছে কার্বনের রূপভেদ। যেমন তোমরা যদি আরআরবির প্রিভিয়াস ইয়ার খেয়াল করো, সেখানে একটা প্রশ্ন ছিল যে গ্রাফিন, এই গ্রাফিন কি? এই গ্রাফিনও হচ্ছে, এটিও কার্বনের একটি অ্যালোট্রপ। আমি যদি খুব ভুল না হই, তাহলে আরআরবিতে 2016 সালে এই প্রশ্নটা এসেছিল। আচ্ছা, এখানে কেন হতে পারে? অপশান এ বলেছে চতুস্তলকীয় গঠন, অপশান বি বলছে ত্রিভুজাকার গঠন, অপশান সি বলছে ভারী, অপশান ডি কোনোটি নয়। চতুস্তলকের মতো গঠন, আমরা জিওমেট্রি পড়ানোর সময় বারবার চতুস্তলকের স্ট্রাকচার পড়িয়েছিলাম। আচ্ছা, এবারে কার্বনের রূপভেদগুলোর মধ্যে একটু বলি, কয়েকটা জিনিস মনে রাখবে, এর ইম্পর্টেন্ট। বৃহত্তম রূপভেদ কোনটা? বৃহত্তম অণু গঠন করে কোনটা? ফুলারিন, যেটা 60টা কার্বন পরমাণু নিয়ে, C16, ব্যাকমিনস্টার ফুলারিন বলা হয়। আর দ্বিতীয়টি হচ্ছে তাপ ও তড়িতের সুপরিবাহী, সেটি করে গ্রাফাইট। এই দুটো জিনিস তাহলে আমরা মনে রাখবো, রাইট? নেক্সট কোয়েশ্চেন চলো। কোনটি অধাতু হলেও তড়িতের পরিবাহী? অপশান এ হচ্ছে ব্রোমিন জল, ঠিক আছে, জল বানানটা ভুল আছে। অপশান বি হচ্ছে পারদ, ব্র্যাকেটে, এটা তরল ধাতু। অপশান সি হচ্ছে আয়োডিন, অপশান ডি হচ্ছে গ্রাফাইট। কোনটি অধাতু হলেও তড়িতের পরিবাহী? অধাতু হলেও তড়িতের পরিবাহী কোনটা? আমি কিছুক্ষণ আগেই বললাম অধাতু হলেও তড়িতের পরিবাহী কোনটা? গ্রাফাইট হচ্ছে অধাতু হলেও তড়িতের পরিবাহী, এটা তোমরা জানো। এটা বললাম যে কার্বনের রূপভেদ। আর এটা কি করতে পারে? এটা কাগজে দাগ কাটে, ফলে পেন্সিলের লেড হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে একটু বলে দিই, এই যে পারদ, এটাকে কি করা হয়? এটাকে থার্মোমিটারে ব্যবহার করা হয়। পারদের রাসায়নিক নাম কি? এইচজি বা হাইড্রোজাইরাম। তোমরা বলতে পারবে এই পারদ থেকে একটা রোগ হয়, এই পারদ থেকে যে রোগটা হয় সেটার নাম কি? পারদ ঘটিত রোগ হয়। এই পারদ থেকে একটা ডিজিজ হয় বা রোগ হয়, জাপানে হয়েছিল, যেটার নাম হচ্ছে মিনামাটা ডিজিজ। কি নাম? মিনামাটা ডিজিজ বা মিনামাটা রোগ। এটা তোমাদের মনে রাখতে হবে। এটা সামুদ্রিক খাওয়ার ফলে ঘটে, রাইট? আচ্ছা, এই যে আয়োডিন তোমরা কি জানো? আয়োডিন এটা জীবাণুনাশক হিসেবে প্রচুর ব্যবহার করা হয়। জীবাণুনাশক কিরকম? ইউজুয়ালি দু রকম সলিউশন পাওয়া যায়, একটা হচ্ছে 1% সলিউশন,
আর একটি পাওয়া যায় যেটি হচ্ছে 10% সলিউশন। 10% সলিউশন সার্জিক্যাল স্ক্রাব হিসাবে ব্যবহার করা হয়। 1% যে সলিউশন সেটা তোমরা বাজার থেকে দেখো পোভিডন আয়োডিন সলিউশন নামে পাও। পোভিডন আয়োডিন সলিউশন কি বলতো? এটা আরো ভালো করে বললে বিটাডিন, বিটাডিন বা বিটাডাইন, যে নামে খুশি ডাকো। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কোন দুটি দূষণ সৃষ্টিকারী রাসায়নিকের কারণে অ্যাসিড বৃষ্টি হয়? কোন দুটি দূষণ সৃষ্টিকারী রাসায়নিকের কারণে অ্যাসিড বৃষ্টি হয়? ওপরেরটায় বলা আছে CO2, অপশান 2 হচ্ছে N2O ও SO2, অপশান সি হচ্ছে CO ও কার্বন ডাই অক্সাইড, অপশান ডি হচ্ছে N2 এবং কার্বন ডাই অক্সাইড। অ্যাসিড রেন, এই অ্যাসিড রেনের ফলে একটা জিনিস হয়, অ্যাসিড রেনের ফলে হয় স্টোন ক্যান্সার। কি হয়? স্টোন ক্যান্সার বা পাথরের ক্ষয়। এটা কোথায় দেখা যাচ্ছে? এটা তাজমহলে দেখা যাচ্ছে। অ্যাসিড রেন কোন কোন কারণে হয়? N2O এবং SO2। N2O যখন আমি বললাম, N2O যখন বললাম তখন এখান থেকে একটা কথা আসে, এই N2O এটা আর কোথায় ব্যবহার করা হয় বলতো? এটার নাম কিন্তু নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড এটা কি জানো? এটা হচ্ছে লাফিং গ্যাস। এটা হচ্ছে লাফিং গ্যাস, ঠিক আছে? এটা একটু মনে রাখবো আমরা। নেক্সট কোয়েশ্চেনে চলো। নিচের ওকে, ওয়েলকাম সৃজন। নিচের কোন ফ্লোরিন যৌগ বা ফ্লোরিন ঘটিত যৌগ রেফ্রিজারেটরে শীতলকারক উপাদান হিসেবে কাজ করে? অপশন এ হচ্ছে অ্যামোনিয়া, অপশন বি হচ্ছে ফ্রেয়ন, অপশন সি নাইট্রোজেন, অপশন ডি আর্গন। আর্গন নয়, কারণ আর্গন জানো এটি একটি নিষ্ক্রিয় গ্যাস। এটা লাইটে অনেক সময় ব্যবহার করা হয়। নিষ্ক্রিয় গ্যাস কি কি আছে? নিষ্ক্রিয় গ্যাস তোমরা কি কি আছে জানো? একটা আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে না। উত্তর কোনটা হবে? কোন গ্যাস ব্যবহার করা হয়? ফ্রেয়ন। তবে প্রেজেন্টলি রেফ্রিজারেটর অ্যান্ড এসি এতে সব থেকে বেশি যে গ্যাসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে R32 গ্যাস সব থেকে বেশি ব্যবহার করা হয়। নেক্সট চলো, বোরিক অ্যাসিড কি? বোরিক অ্যাসিড অপশন এ মৃদু অ্যান্টিসেপটিক, অপশন বি জীবাণুনাশক, অপশন সি তীব্র অ্যান্টিসেপটিক, অপশন ডি হচ্ছে অ্যান্টিবায়োটিক। এই বোরিক অ্যাসিড যার সংকেত হচ্ছে H3BO3, বোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3BO3। রাসায়নিক গঠনটা কীরকম হয়? তাহলে কি হবে? বোরনের যে তিনটে হাত, এই তিনটে হাতে তিনটে OH যুক্ত করে দাও, এই হচ্ছে বোরিক অ্যাসিড। এটি একটি মৃদু অ্যান্টিসেপটিক। অ্যান্টিবায়োটিকের কাজ কি? অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, এটা ব্যাকটেরিয়ার ওপর কাজ করে। এই ব্যাকটেরিয়া আবার দু রকম আছে, দু রকমের অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তোমরা জানো। একটি হচ্ছে ফর গ্রাম পজিটিভ, আর একটি হচ্ছে গ্রাম নেগেটিভ। রাইট? আচ্ছা, এই জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয় কি? জীবাণুনাশক হিসেবে একটা কথা ব্যবহার করা হয়
যেটিকে বলা হয় কার্বলিক অ্যাসিড। কি বলা হয়? কার্বলিক অ্যাসিড। এই কার্বলিক অ্যাসিড কি জানো? কার্বলিক অ্যাসিড ওটিতেও জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। কার্বলিক অ্যাসিড অ্যাকচুয়াল এটাকে বলা হয় ফেনল। ফেনলটা কি না, বেনজিন রিংয়ের সঙ্গে সংকেত C6H5OH, বেনজিন রিংয়ের সঙ্গে একটা OH দিয়ে দেবে, একটা OH যুক্ত করে দেবে, দ্যাট ইজ কল্ড ফেনল বা কার্বলিক অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, একটা কথা বলে দিই, এই কার্বলিক অ্যাসিড দিয়ে অনেকের ধারণা আছে সাপ তাড়ানো যায়, কার্বলিক অ্যাসিড দিয়ে কিন্তু সাপ মাপ কিছু যায় না। নেক্সট, পরীক্ষাগারে কে প্রথম জৈব যৌগ সংশ্লেষ করেন? অপশান এ হচ্ছে বোকলে, অপশান বি হচ্ছে হোলার, অপশান সি হচ্ছে হেলেন, অপশান ডি হচ্ছে হেবার। পরীক্ষাগারে কে প্রথম জৈব যৌগ সংশ্লেষ করেন? একদমই ঠিক বলছো অদূত, অপশান বি হোলার প্রথম জৈব যৌগ সংশ্লেষ করেন পরীক্ষাগারে। আচ্ছা, এখানে এই যে হেবার রয়েছে, হেবার পদ্ধতি কি হয় বলো তো? এই যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করা হয়, অ্যামোনিয়া প্রস্তুতিতে লাগে হেবার পদ্ধতি। তোমাদের নিশ্চয়ই এই হেবার পদ্ধতির রাসায়নিক যে বিক্রিয়াটা সেটা মনে আছে, খুব সহজ হয়। নাইট্রোজেনের সঙ্গে 3টে H অণু দিয়ে দিলে কি হয়? টয়েস NH তৈরি হয়, তাই তো? নেক্সট, ক্লোরিনের বিরঞ্জন ক্রিয়া কিসের উপস্থিতি ছাড়া সম্ভব নয়? ক্লোরিন বিরঞ্জন মানে রঙগুলোকে উধাও করে দিতে পারে। এটা আমরা কোথায় দেখতে পাই? এটা দেখবে আগে একটা প্রশ্ন হতো, যাদের পক্স হয়, এই পক্স আক্রান্তরা পরীক্ষা দিলে, আগে যখন মাধ্যমিক MP বা HS এক্সাম দিত, তখন পেন্সিল দিয়ে লিখতো। খেয়াল করেছো কি? পেন্সিল দিয়ে লিখতো। সময় পেন্সিল দিয়ে লেখে, এটা তোমরা খেয়াল করে থাকবে, অবশ্যই খেয়াল করে থাকা উচিত। কেন? আদারওয়াইজ যখন ক্লোরিন দিয়ে বা ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা হবে তখন সব রং উঠে যাবে। তো কিসের উপস্থিতি ছাড়া বিরঞ্জন প্রক্রিয়া অর্থাৎ রং উঠে যাবে এটা সম্ভব নয়? দেখো, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতির সঙ্গে ক্লোরিনের কোনো সম্পর্ক নেই এখানে। তাহলে ক্লোরিনের কি হয়, বিষয়টা কি একটু বোঝো। এই যে বিরঞ্জন হচ্ছে একটি জারণ প্রক্রিয়া। বিরঞ্জন একটি জারণ প্রক্রিয়া। কীরকম জারণ? এর যদি বিক্রিয়াটা বুঝি আমি, দেখো এই হাইড্রোজেন, ক্লোরিন, জলীয় বাষ্প সব বুঝে যাব। কি হয় এই বিরঞ্জন প্রক্রিয়াটা? কি, ক্লোরিনের সঙ্গে প্রথমে জল বিক্রিয়া করতে হবে, ঠিক আছে? তাহলে সে কি করবে? সেটা HCl তৈরি করে দেবে, প্লাস যতই খুশি তৈরি করুক, আমার জানার দরকার নেই। এরপর কি হবে? এরপর আবার যখন আমরা এই HCl এর সঙ্গে জল দেব তখন সেটা হয়ে যাবে HClO, ঠিক আছে? এই HClO এটার নাম হাইড্রোক্লোরাস অ্যাসিড। কি নাম? হাইড্রোক্লোরাস অ্যাসিড। এই হাইড্রোক্লোরাস অ্যাসিড কি কাণ্ড করবে? HClO এটা এরপরে দেখো বিশ্লিষ্ট হয়ে যাবে, হয়ে HCl তৈরি করবে, আর এখানে জায়মান অক্সিজেন তৈরি করবে। কি তৈরি করবে? জায়মান অক্সিজেন, মানে সদ্য প্রস্তুত অক্সিজেন, যেটা তখনও অণু গঠন করেনি, ঠিক আছে? এইটার কারণেই হবে বর্ণহীন। তাহলে কি দরকার? সবার প্রথম কি দরকার এখানে?
এই যে দেখো জল বা জলীয় বাষ্প দরকার, তাহলে কি দরকার? জল বা জলীয় বাষ্প দরকার। ক্লোরিনের বিরঞ্জন ক্রিয়া, সেখানে ক্লোরিন কেন দরকার হতে যাবে? খুব সাধারণ প্রশ্ন তো। নেক্সট দেখো, নিচের কোন মৌলটি সিঁদুরে থাকে না? আমাদের এই ক্লাসটার নামই আমরা দিতে যাচ্ছি অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর, ঠিক আছে, বদমাইশদের বিরুদ্ধে অপারেশন সিন্দুর। তো কোন মৌলটি সিঁদুরে থাকবে না? পারদ, ব্রোমিন, আয়োডিন নাকি লোহা? সিঁদুরে কোনটি থাকবে না? বলো। সিঁদুরে কোনটি থাকবে না? আচ্ছা, এটা জেনে রাখো, সিঁদুরে পারদ থাকবে না। সিঁদুরে পারদ থাকবে না, পারদ কিন্তু সমস্যা তৈরি করবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, সোনা কিসে দ্রবীভূত হবে? সোনা কিসে দ্রবীভূত হয়? কিসে সোনা দ্রবীভূত হবে? অপশান এ হচ্ছে ঘন সালফিউরিক অ্যাসিড, অপশান বি হচ্ছে ঘন নাইট্রিক অ্যাসিড, অপশান সি অ্যাকোয়া রিজিয়া, অপশান ডি হাইপোক্লোরাস অ্যাসিড। সোনা কিসে দ্রবীভূত হয়? দুটো জিনিস আছে, একটাকে বলা হয়, একদমই ঠিক বলছো, অ্যাকোয়া রিজিয়া, বা এটার নাম হচ্ছে অম্লরাজ। এটার নাম কি? এটার নাম হচ্ছে অম্লরাজ। অম্লরাজ কি? অম্লরাজ কি, কে বলতে পারো? অম্লরাজ কি? অম্লরাজ কি? HNO3 এবং HCl এর মিশ্রণ হচ্ছে অম্লরাজ। কি অনুপাতে থাকবে? 1:3 অনুপাতে। তার মানে 1 ভাগ HNO3 সঙ্গে, তার মানে কি হচ্ছে, 1 অণু HNO3 নাইট্রিক অ্যাসিড, তার সঙ্গে যুক্ত হবে 3 অণু HCl, তৈরি করবে অম্লরাজ, যাতে সোনা দ্রবীভূত হবে। এখানে আরেকটা প্রশ্ন আসে, যেটা হচ্ছে অ্যাকোয়া ফর্টিস। অ্যাকোয়া ফর্টিস কি জানো? অ্যাকোয়া ফর্টিস, অ্যাকোয়া মানে জল, অ্যাকোয়া ফর্টিস, অ্যাকোয়া ফর্টিস কি? অ্যাকোয়া রিজিয়া বললে, অ্যাকোয়া ফর্টিস কি? জানো, অ্যাকোয়া ফর্টিস আর কিছু নয়, অ্যাকোয়া ফর্টিস হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিডকে বলা হয় অ্যাকোয়া ফর্টিস, যার সংকেত আমরা এখানে বলছি HNO3, এটা হচ্ছে অ্যাকোয়া ফর্টিস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আসে, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। ধূমায়মান, বা এটার ইংরেজিতে বলে ফিউমিং। কি বলা হয়? ফিউমিং সালফিউরিক অ্যাসিড। এটার সংকেতও জিজ্ঞেস করে। ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2S2O7। আচ্ছা, এখানে আমি দুটো কথা বলে দিই। যখন সোনার কথা এলো, তখন বলি সোনায় কি করা হয়? সোনায় করা হয় হলমার্ক। কি হয়? হলমার্ক। হলমার্ক বিষয়টা কি? হলমার্ক অনুযায়ী সোনায় কত সোনা থাকবে? দেখো, এখানে থাকবে সোনা, তার সঙ্গে যুক্ত হবে রূপা বা তামা। ঠিক আছে, প্রতি 100 গ্রাম সোনায় 92.6% সোনা থাকবে, বাকি যে অবশিষ্ট 7.4%, এইটা হচ্ছে রূপা বা তামা, তার সঙ্গে মেশানো যাবে। এটা হচ্ছে হলমার্ক হলমার্ক সোনা। এবারে এই হলমার্ক কে দেয়? এই হলমার্ক দেয় BIS। BIS, দ্যাট ইজ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। ঠিক আছে, এখানে সোনা পরিমাপ করা হয় কিসে? ভরি হিসেবে, 1 ভরি। এই ভরি মানে কত? 1 ভরি মানে হচ্ছে 10 গ্রাম। 10 গ্রাম, 10 গ্রামে হয় 1 ভরি। ঠিক আছে, এইটা তোমরা একটু মনে রাখবে। আমি এখানে বলছি, এখন থেকে যখনই সোনা কিনতে যাবে, এই হলমার্কের নিচে একটা নাম্বার থাকে। BIS এর একটা অ্যাপ হয়, BIS এর অ্যাপটা ইনস্টল করবে, ওই সোনার
যে হলমার্কের নাম্বারটা ওখানে পুট করলে কে কি সোনা, কত গ্রাম ওজন, কি সমস্ত কিছু ডিটেল পেয়ে যাবে। নেক্সট হচ্ছে CaSO4 2H2O, এটি কিসের সংকেত? CaSO4 2H2O, CaSO4 ক্যালসিয়াম সালফেট, তার সঙ্গে 2 অণু জল থাকে। এটা প্লাস্টার অফ প্যারিস নাকি জিপসাম নাকি কাঁচ নাকি কোনোটিই নয়। CaSO4 2HO2, এটা একটু খেয়াল রাখবে, জিপসামের সংকেত হচ্ছে CaSO4 2 H2O। নেক্সট যাই, পচা ডিমের মতো গন্ধ কোন গ্যাসের? ঠিক আছে, পচা ডিমের মতো গন্ধ দুটো জায়গা থেকে পাওয়া যায়। একটা হচ্ছে যাদের মানসিকতা খারাপ, ধরো যাদের পাক মানসিকতা, নাপাক মানসিকতা, নাপাক মানে বোঝো, তাদের থেকে গন্ধ পাবে। আর একজন হচ্ছে পচা ডিমের মতো গন্ধ পাওয়া যাবে কোথায়? হাইড্রোজেন সালফাইড, বা এটার সংকেত কি? এটাকে বলি H2S, বা এটার আরেকটা নাম আছে যেটাকে আমরা বলতাম সালফিউরেটেড হাইড্রোজেন, সালফিউরেটেড হাইড্রোজেন। এটি হচ্ছে এখান থেকেই সব দেখো, রাইট, এটি পচা ডিমের মতো গন্ধ এখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আরেকটি জিনিসের গন্ধ হয় যেটা হচ্ছে অ্যামোনিয়া, বা অ্যামোনিয়ার গন্ধ কীরকম সেটা তোমরা কমেন্ট করে বলবে। অ্যামোনিয়ার গন্ধ হচ্ছে কীরকম, কেমন, সেটা তোমরা কমেন্ট করে বলবে। নেক্সট কোয়েশ্চেন, টুথপেস্টে অ্যাব্রেসিভ হিসেবে কি থাকে? টুথপেস্টে অ্যাব্রেসিভ হিসেবে কি থাকে? অ্যাব্রেসিভ মানে বেস, যেটার উপর ভিত্তি করে টুথপেস্ট তৈরি করা হয়। একটু বলি, টুথপেস্টে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে CaCO3 আর একটা থাকবে ফ্লোরিন। এই দুটো জিনিস থাকবে। তাহলে CaCO3 খোঁজো, এখানে কোথায় বলা আছে? ক্যালসিয়াম কার্বনেট CaCO3 বলা আছে। এবার কোন টুথপেস্টে কী থাকে সেটা একটুখানি দেখে নিও, আরও অনেক জিনিসপত্র থাকে। আমি যেমন এখন পার্পেল টুথপেস্ট ইউজ করছি, তাতে কি দাঁত পরিষ্কার হয় জানি না, ভাল লাগে পার্পেল ইউজ করতে, সেখানেও নিশ্চয়ই ক্যালসিয়াম কার্বনেট হিসেব ব্যবহার করা থাকে। এই ক্যালসিয়াম অক্সালেট এটা কোথায় থাকে জানো? এটা কচু, ওল এইগুলোতে থাকে, কচু, ওল এই জাতীয় পদার্থতে, বা যে কোনো জায়গায় র্যাফাইড যেখানে থাকে, কি থাকে? র্যাফাইড। এই র্যাফাইডে থাকে ক্যালসিয়াম অক্সালেট, এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে ব্যাকমিনস্টার ফুলারিন। প্রথমেই বলেছিলাম ব্যাকমিনস্টার ফুলারিন বা ফুলারিন, যেটা হচ্ছে কার্বনের একটা অ্যালোট্রপ, C60 যেটার সংকেত। তাহলে এটা কি? এটা হচ্ছে কার্বনের একটা রূপভেদ, যৌগ নয় কিন্তু, মনে থাকবে। এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, তোমরা কমেন্ট করে বলবে, যেটি হচ্ছে জিভ জানো মানুষের জিভ, এই জিভে ঝাল বলে কোনো স্বাদ হয় না, মিষ্টি, টক, তেতো, এর নোনতা, এই যে স্বাদ, এর পাশাপাশি জিভের পঞ্চম মৌলিক স্বাদ কি? জীবের পঞ্চম মৌলিক স্বাদ কি? এটা তোমরা আমাকে কমেন্ট করে বলবে। যারা এখনো লাইক করোনি কাইন্ডলি লাইক করে দাও। জিভের পঞ্চম মৌলিক স্বাদ কি? এটা তোমরা আমাকে কমেন্ট করে বলবে। আচ্ছা, চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে? চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকবে? এখানে কয়েকটা জিনিস বলি। নিয়ন গ্যাস থাকবে না। নিয়ন গ্যাস কি হয়? আলো জ্বালতে ব্যবহার করা হয়, নিয়ন গ্যাসের আলো জ্বালা হয়। এবার বাতাস নিশ্চয়ই থাকবে না, বায়ু কেন থাকবে? অক্সিজেন থাকলে কি হবে? অক্সিডাইজ করবে, সবকে খারাপ করে দেবে। বাতাসে অক্সিজেনের পরিমাণ 20.60%, কার্বন নাইট্রোজেনের পরিমাণ মেবি আমার ভুল না হলে 78% অ্যাপ্রক্স, ঠিক আছে, সব থেকে বেশি থাকে। তাহলে কোনটা? নাইট্রোজেন দেওয়া হয়, কারণ এটা বিক্রিয়া করবে না, দীর্ঘদিন পর্যন্ত তাজা থাকবে। চিপসের প্যাকেটে শুধু বাতাসই বিক্রি করা হয়, চিপস কোথায় থাকে আমি জানি না। দিনেশ, তাই তো? নেক্সট দেখো, গ্যালেনা কি? গ্যালেনা তোমরা জানো? গ্যালেনা জানো তোমরা? লেড সালফাইডকে বলা হয় গ্যালেনা, লেড সালফাইডকে বলা হয় গ্যালেনা। এটা আর অন্য কিছু বলার দরকার নেই, লেড সালফাইড হচ্ছে গ্যালেনা। নেক্সট দেখো, দার্শনিকের উল। দার্শনিকের উল বা ফিলোজাফার্স উল কি? এটা অনেকবার তোমাদের বলেছি, জিঙ্ক অক্সাইড, এটাকে বলা হয় ফিলোজাফার্স উল বা দার্শনিকের উল। তোমরা আমাকে বলবে কমেন্ট করে ফুলস গোল্ড।
ফুলস গোল্ড কাকে বলা হয়? ফুলস গোল্ড কি তোমরা কমেন্ট করে আমাকে বলবে। আর এই জিঙ্ক অক্সাইডের সংকেত কি? জিঙ্ক অক্সাইড হচ্ছে ZnO, ZnO, ঠিক আছে? ZnO একটি উভধর্মী অক্সাইড। কি বললাম? উভধর্মী অক্সাইড। আর উভধর্মী অক্সাইড কি রয়েছে? আর উভধর্মী অক্সাইড রয়েছে অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2O3। এটা কি? অ্যালুমিনিয়াম অক্সাইড। রাইট। নেক্সট চলো, সিগারেটের লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়? একটা নর্মাল আকারের সিগারেটের, নর্মাল সাধারণ সিগারেটের দৈর্ঘ্য কত জানো? সাধারণ সিগারেটের দৈর্ঘ্য, যারা অসাধারণ সিগারেট স্মোক করো তারা বলতে পারবে না, নাহলে সাধারণ সিগারেটের একটা দৈর্ঘ্য হয় 69 সেন্টিমিটার, 69 mm, 69 মিলিমিটার। আচ্ছা, সিগারেটের লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয়? সিগারেটের লাইটারে থাকে বিউটেন গ্যাস। কি গ্যাস? বিউটেন গ্যাস, ঠিক আছে? আর এই সিগারেটে কি কি থাকবে? সিগারেটের মধ্যে কি কি পাওয়া যাবে? সিগারেটে একটা ভারী ধাতু পাওয়া যাবে। এই ভারী ধাতুর নাম কি? ভারী ধাতু যেটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে ক্যাডমিয়াম। কি নাম? ক্যাডমিয়াম। সংকেত হচ্ছে CD। আর কি পাওয়া যায়? নিকোটিন পাওয়া যায়, নিকোটিন। আর নিকোটিন কোথায়? নিকোটিনের আর সোর্স কোথায়? টমেটো, জানো? টমেটো, এক্ষুনি বকে দিলে গালের রং যেটা হয়ে যাবে সেইটার নাম টমেটো। টমেটোতেও নিকোটিন পাওয়া যায়। আচ্ছা, এখানে এই যে মিথেন গ্যাসটা বড় ভয়ঙ্কর জিনিস। কেন? এই মিথেন গ্যাস ভূতের আলো তৈরি করে, ভূতের আলো বা আলেয়া তৈরি করে। ভূতের আলো, যেটাকে আমরা বলি আলেয়া। আলেয়া মানে কি? তুমি পড়াশুনো না করে যেটার পেছনে ছুটছো, দ্যাট ইজ কল্ড আলেয়া, ঠিক আছে? একদম। ক্যাডমিয়ামের ফলে যে রোগ হয়, ক্যাডমিয়াম যে রোগ তৈরি করে সেটাকে বলে ইটাই ডিজিজ। রোগের নাম কি? ইটাই ডিজিজ। অনিশা ভীষণ ভালো একটা ইনফরমেশন দিয়েছে, আমি হয়তো মিস করে যেতাম, থ্যাংক ইউ। আচ্ছা, এবার এই হিলিয়াম কি? ইট ইজ দ্য লাইটেস্ট গ্যাস, সব থেকে হালকা গ্যাস। নেক্সট চলো, ইথিলিনের পলিথিনের রূপান্তরকে কি বলা হয়? ইথিলিনের পলিথিনের রূপান্তরকে কি বলা হয়? ইথিলিন হয়ে পলিথিন মানে পলি ইথিলিন, ঠিক আছে? এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয়, মানে এই যে ইথিলিন, এটা কি? এটা হচ্ছে মনোমার। এই মনোমার থেকে রূপান্তরিত হচ্ছে পলিথিন। এটা কি? এটা হচ্ছে পলিমার। অনেকগুলো মনোমার নিয়ে গঠিত হয় পলিমার, ঠিক আছে? তার মানে এই যে প্রক্রিয়া, এটাকে বলা হয় পলিমারাইজেশন রিঅ্যাকশন। পলিমার তৈরি হবে, পলিমারাইজেশন বিক্রিয়া বা পলিমারাইজেশন রিঅ্যাকশন। নেক্সট দেখো, ওয়াটার ব্লুম তৈরি করে কারা? ওয়াটার ব্লুম জানো? জলে বুদবুদ তৈরি করবে। এই ল্যামনা বা ল্যামিনা নয়, হাইড্রিলা নয়, কচুরিপানা তৈরি করে না, ভাসমান যে শৈবাল, তারা ওয়াটার ব্লুম বা জলে বুদবুদ তৈরি করে। এখানে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে বিওডি, পুরো নাম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। কি নাম? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ডব্লিউবিপি কেপি যারা করছো, প্রত্যেকটা কোয়েশ্চেন মন দিয়ে করবে। আর একটা হচ্ছে সিওডি, তোমরা বলবে এই সিওডির পুরো নাম, তোমরা কমেন্ট করে বলবে। তোমরা কি করবে? কমেন্ট করে বলবে সিওডির পুরো নাম কি। নেক্সট দেখো, কোন উৎসেচক প্রোটিনকে পেপটোনে পরিণত করে? নট পেপটন, পেপটোনে পরিণত করে। অপশান এ হচ্ছে পেপসিন, অপশান বি হচ্ছে ট্রিপসিন, অপশান সি হচ্ছে ইরেপসিন বা ইরিপসিন, অপশান ডি হচ্ছে রেনিন। কে বলতে পারে? আমি এটা দেখতে চাই। আমার মনে হয় তোমাদের মধ্যে সবাই জানো এবং সবাই বলবে। এটা দেখবো যে কে বলতে পারে। আমাদের পাকস্থলীর মধ্যে, এখানে একটু বলি, পাকস্থলীর মধ্যে দুটো কোষ থাকে। একটা হচ্ছে অক্সান্টিক গ্ল্যান্ড,
অক্সান্টিক গ্রন্থি বা অক্সান্টিক কোষ, যাই খুশি বলো, আর একটা হচ্ছে পেপটিক গ্রন্থি। আরেকটির নাম পেপটিক গ্রন্থি। এই যে অক্সান্টিক গ্রন্থি, এখান থেকে বেরোয় HCl। অনেকে বলে না আমাদের পাকস্থলীতে HCl বেড়ে গেছে, HCl কমে গেছে, HCl আছে বলে খাবার হজম হচ্ছে। ভাই HCl এর কাজ খাবার হজম করা নয়। HCl এর কাজ কি না, এই পেপটিক গ্রন্থি থেকে বেরোবে পেপসিনোজেন। কি বেরোবে? পেপসিনোজেন। এই পেপসিনোজেনকে অ্যাক্টিভেট করবে HCl। কি হবে? এই পেপসিনোজেনের সঙ্গে HCl এসে যুক্ত হবে, হয়ে তৈরি করবে পেপসিন। এই পেপসিনটা কি করবে? এই পেপসিন পেপটোনের ওপরে কাজ করবে। পেপটোনের ওপরে কে? এই পেপসিন উৎসেচক কাজ করবে। পেপসি খেলে কিন্তু পেপসিন পাওয়া যায় না ভাই, গিয়ে সেটা পেপটাইডে পরিণত করবে। কিসে পরিণত করবে? পেপটাইড। ঠিক আছে, তাহলে কে কাজ করে? পেপসিন কাজ করে। কোন উৎসেচক পেপটোনে রূপান্তর করে? পেপটনকে, প্রোটিনকে পেপটোনে, আচ্ছা এটা পেপসিন করবে। যাই হোক, প্রথমে এটা করলো, এরপর ট্রিপসিন, ইরিপসিন এগুলোও কাজ করে। রেনিন, এইটি হচ্ছে দুগ্ধ প্রোটিন। দুগ্ধ প্রোটিন হচ্ছে রেনিন। এই রেনিন কি করে? কেসিনের উপর কাজ করে। এটা কেসিনের উপর কাজ করে। এখানে আরেকটা জিনিস বলি, এই যে ট্রিপসিন, ইরিপসিন, এটা এটা কিন্তু রক্তের প্রোটিনকেও হজম করে দেয়। দেখবে যখন তোমাদের কোথাও আঘাত লাগে, কাইমোরাল ফোর্ট বলে একটা ট্যাবলেট দেওয়া হয়, সেটার মধ্যে থাকে ট্রিপসিন আর ইরিপসিন, খেয়াল করে দেখবে। নেক্সট কোয়েশ্চেন, অগ্নি নির্বাপক যন্ত্র। এই অগ্নি নির্বাপক যন্ত্র শুধু বাইরে আগুন লাগলে হবে, যদি তোমার ভেতরে আগুন লাগে তাহলে হবে না, তখন তুমি জ্বলে পুড়ে যাবে। এটা কি কাজ করবে, কি কাণ্ড করবে, কোথায় কি ব্যবহার করা হয়? 1 নম্বর লঘু সালফিউরিক অ্যাসিড, 2 নম্বর ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের সংকেত একবার জিজ্ঞেস করেছিল, সংকেত হচ্ছে H3PO4 ফসফরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সংকেত তোমরা জানো H2SO4। নাইট্রিক অ্যাসিডের সংকেত তোমরা জানো HNO3। লঘু সালফিউরিক অ্যাসিড, দ্যাট ইজ ডাইলেটেড H2SO4। ঠিক আছে, আর ঘন যেখানে হবে সেখানে কনসেন্ট্রেটেড লিখবে। এই লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় অগ্নি নির্বাপক যন্ত্রে। অগ্নি নির্বাপক যন্ত্রে লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। আমরা ভাবছি এবারে যখন দোল উৎসব হবে আমরা এই অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে হোলি খেলবো। যাই হোক, নেক্সট, নিচের কোনটির দ্বিমেরু ভ্রামক সব থেকে বেশি? দ্বিমেরু ভ্রামক, বা এটার ইংরেজি নাম হচ্ছে ডাইপোল মোমেন্ট। কি নাম? ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট সব থেকে বেশি। এটা একটু জেনে রাখো, এগুলোর মধ্যে সব থেকে কিসে হয়? এটার দ্বিমেরু ভ্রামকে আয়োডিনের থেকে বেশি হয় ক্লোরিন, তার থেকে ব্রোমিন, তার থেকে ফ্লোরিন। ঠিক আছে, না একটু ভুল বললাম, সব থেকে বেশি হয় ফ্লোরিনের, তারপর ক্লোরিনের, তারপর ব্রোমিনের, তারপর হচ্ছে আয়োডিনের। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি কার হবে? HF। এটার নাম হাইড্রোজেন ফ্লুওরাইড। নেক্সট, কোন হ্যালোজেন সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে? সাধারণ উষ্ণতায় তরল কোনটা থাকবে? ব্রোমিন সাধারণ উষ্ণতায় তরল, এটা তোমরা জানো, হ্যালোজেন। নেক্সট, নিচের কোন মৌলটি নিউক্লিয়ার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? নিউক্লিয়ার জ্বালানি হিসেবে থোরিয়াম, লেড, পোলোনিয়াম নাকি সিরিয়াম ব্যবহার করা হয়? এই থোরিয়াম ব্যবহার করা হয় নিউক্লিয়ার জ্বালানি হিসেবে। এখানে একটু বলে দিই, এটা লেড, যার সংকেত হচ্ছে Pb, এটি সমস্ত তেজস্ক্রিয় শ্রেণীর সর্বশেষ মৌল। এখানে এসে তেজস্ক্রিয়তা শেষ হয়ে যায়। এবং এটা একটুখানি জেনে রাখো, এই যে লেড, এটা হচ্ছে রেডিয়েশনের প্রতিরোধী হিসেবে বা তেজস্ক্রিয়তার প্রতিরোধী হিসেবে লেড জ্যাকেট ব্যবহার করা হয়।
ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবে। নেক্সট দেখো পোলোনিয়াম, এই যে পোলোনিয়াম এটা মাদাম কুরি আবিষ্কার করেন। জানো এটা তোমরা? এবং এই পোলোনিয়ামের নাম এই মাদাম কুরি তার মাতৃভূমি পোল্যান্ডের নামে রাখেন। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি তরল থেকে কঠিনে রূপান্তরিত হলে তার আয়তনের হ্রাস ঘটে? কোনটা তরল থেকে কঠিনে রূপান্তরিত হলে আয়তনে হ্রাস ঘটে? তরল থেকে যখন কঠিনে হয় আমরা বরফের ক্ষেত্রেও কি জানি, 9 আয়তন থেকে 10 আয়তনে চলে যায়। এখানের মধ্যে একমাত্র রয়েছে কিছু একটি জিনিস রয়েছে যেটি হচ্ছে অ্যান্টিমনি, যার সংকেত হচ্ছে এসবি। এইটি তরল থেকে কঠিনে রূপান্তরিত হলে আয়তন কমে যায়। এখানে দুটো জিনিসকে ধাতু কল্প বলে একটি বস্তু আছে, ধাতু কল্প কারা? 1 নম্বর হচ্ছে আর্সেনিক, সংকেত হচ্ছে এএস, আর একটি হচ্ছে অ্যান্টিমনি, যার সংকেত হচ্ছে এসবি। এই দুটো কিন্তু খেয়াল রাখবে তোমরা। নেক্সট, প্রমাণ উষ্ণতা এবং চাপ, এটাকে লেখা থাকে কিসে? এনটিপি লেখা থাকে। চাপে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি অনিয়তাকার বা অ্যামরফাস নয়? নিচের কোনটি অনিয়তাকার নয়? দেখো কাঠ এটা অনিয়তাকার, খড়িমাটি অনিয়তাকার, কোলটার তো ঘন সান্দ্র অনিয়তাকার। তাহলে এখানে রয়েছে সাধারণ লবণ, এটা অনিয়তাকার নয়। সাধারণ লবণের সংকেত হচ্ছে NaCl, এটাকে বলা হয় টেবিল সল্ট। কি বলা হয়? টেবিল সল্ট। এবং একটা জিনিস বলি, এই সাধারণ লবণের 0.84% অথবা যেখানে থাকবে 0.9% জলীয় দ্রবণ, এটা কি জানো? এটাকে বলা হয় নরমাল স্যালাইন। ঠিক আছে? আর একটা জিনিস বলে দিই, জামা কাপড়ে রক্তের দাগ লাগলে, কাউকে যদি লটকে ফটকে দাও, সেই জামা কাপড়ে রক্তের দাগ লাগলে একমাত্র অন্য কিছু দিয়ে যাবে না, নুন জলে চলে যাবে। ঠিক আছে? তোমরা যখন ডব্লিউবিপি বা কেপি এসআই হবে, সার্জেন্ট হবে, তখন জামা কাপড়ে রক্তের দাগ লাগতেই পারে। সেটা তুলবে কিভাবে? সাধারণ লবণের একটু কড়া সলিউশন দিয়ে দিলে সেটা হয়ে যাবে, উঠে যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, সমস্ত সাধারণ লবণই কিন্তু এক, তার মধ্যে পিঙ্ক সল্ট ফল্ট সবই NaCl। নেক্সট, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়? অ্যালুমিনিয়ামের আকরিক কি কি? বক্সাইট, ফেলসপার, গিবসাইট। তাহলে ডলোমাইট অ্যালুমিনিয়ামের আকরিক নয়, এটা তোমরা জানো। ডলোমাইট অ্যালুমিনিয়ামের আকরিক নয়। হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, মরিচিকা বা মিরেজ কোথায় দেখা যায়? মরিচিকা মরুভূমিতে দেখা যায়। এটা কিসের উদাহরণ? প্রতিফলন, পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন, বা এটাকে বলা ভালো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। বর্ণালী নাকি প্রতিসরণ? এটার নাম টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। একদম ঠিক বলেছো, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে মরীচিকা দেখা যায়। আচ্ছা, আরও একটা কথা বলি, এন্ডোস্কোপে এই নীতি ব্যবহার করা হয়। এন্ডোস্কোপেও এই নীতির দ্বারা এন্ডোস্কোপ তৈরি করা হয়। নেক্সট, প্রতিটি মানব কোষে কটি যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম থাকে? এই যৌন ক্রোমোজোম এটাকে কি বলা হয়? অ্যালোজোম, তাই তো। অটোজোম হচ্ছে দেহ ক্রোমোজোম, অ্যালোজোম বা যৌন ক্রোমোজোম কতগুলো থাকে? অপশান এ হচ্ছে 2টো, অপশান বি হচ্ছে 46টা, অপশান সি হচ্ছে 23 জোড়া, অপশান ডি হচ্ছে 4টে। কটা থাকবে?
দেখো যদি মেল হয়, মেলেদের ক্ষেত্রে কি থাকবে, এক্স আর ওয়াই, আর ফিমেলের ক্ষেত্রে থাকবে এক্স এক্স, অর্থাৎ তোমার ছেলে অথবা মেয়ে কন্যা সন্তান না পুত্র সন্তান হবে সেটার জন্য তুমি দায়ী, তোমার স্ত্রী দায়ী নয়। আর লাইক করছো না যেটা, এটার জন্য আমি দায়ী, কারণ আমি ভালো বলতে পারছি না। নেক্সট হচ্ছে হার্টস। হার্টস কিসের একক? এই হার্ট যে এককটা, এটার নাম কি জানো? এটা হচ্ছে সাইকেলস পার সেকেন্ড। এই এককের আরেক নাম সাইকেলস পার সেকেন্ড। এটাকে লেখা হয় সেকেন্ড ইনভার্স হিসেবে, সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। এটা তাহলে কিসের একক? হার্টজ কম্পাঙ্কের একক। কম্পাঙ্ককে এন দিয়ে প্রকাশ করা হয়, আর তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কের একক সম্পর্ক তোমরা আমাকে কমেন্ট করে বলবে। নেক্সট দেখো, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটির গন্ধ পচা মাছের মতো? কোনটা পচা মাছের মতো গন্ধযুক্ত? অ্যাসিটিলিন, ওজোন, ক্লোরিন না ফসফিন? পচা মাছের মতো গন্ধ কিসের? জানো না? পচা মাছের মতো গন্ধ হচ্ছে ফসফিনের। ফসফিনের গন্ধ হচ্ছে পচা মাছের মতো। নেক্সট কোয়েশ্চেন যাও। একটা পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকবে? পিঁপড়ের হুলে, পিঁপড়ের হুলে, এটা অনেকবার বলেছি, পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, এটা তেঁতুলের মধ্যে থাকবে, ঠিক আছে। আর হাইড্রোব্রোমিক অ্যাসিড, এটার সংকেত হচ্ছে HBr। মিউরেটিক অ্যাসিড কি? এটা হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস একটু বলি, যেমন হচ্ছে তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, আপেলে কি থাকবে? আপেলে কোন অ্যাসিড থাকবে? কে কমেন্ট করে বলো আপেলে কি থাকবে? লেবুতে কি থাকবে? লেবুতে থাকবে সাইট্রিক অ্যাসিড। তোমরা যেটা বলো ভিটামিন সি, একদমই ঠিক বলছো, এটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এইগুলো সব হচ্ছে সিউডো ভিটামিন, সিউডো ভিটামিন সি, ভিটামিন সি এর মতো দেখতে। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক, এটা হবে ম্যালিক অ্যাসিড, ঠিক বলছো। আপেলে থাকবে ম্যালিক অ্যাসিড। তাহলে এই ভিটামিন সিটা কি? ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এটা একটু খেয়াল রাখবে, এই যে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি, এটার অভাবে কি হবে? এটার অভাবে হবে স্কারভি রোগ। কি হবে? স্কারভি রোগ। আগে এটাকে বলা হতো সেলার্স ডিজিজ, এই স্কারভি রোগকে বলা হয় সেলার্স ডিজিজ, নাবিকদের হতো বলে। সেজন্য অ্যাসকর্বিক অ্যাসিডকে বলা হয় অ্যান্টিস্করবিউটিক ফ্যাক্টর, অ্যান্টিস্করবিউটিক ফ্যাক্টর, রাইট? খুব ভালো। নেক্সট দেখো, হাতের সাহায্যে কিছু তোলার সময় কোন শ্রেণীর লিভার কাজ করে? লিভার অনেকবার বুঝিয়েছি। হাতের সাহায্যে কোনো কিছু তুলবো, কোন শ্রেণীর লিভার কাজ করবে? দেখো একটা জিনিস খেয়াল করো, তিনটে জিনিস, যদি লোড বা বল একদিকে থাকবে, এফোর্ট অন্যদিকে থাকবে, আর এই বাধা বা ফালক্রাম মাঝে থাকবে, সেটা হবে প্রথম শ্রেণীর লিভার। আবার এটা একই দিকে থাকছে, ঠিক আছে। যদি দেখা যায় এফোর্টটা উল্টো দিকে হয়ে যাচ্ছে, লোড নিচের দিকে থাকছে ধরো, আর ফালক্রামটা একটা এন্ডে ফিক্স আছে,
সেটাকে বলা হবে দ্বিতীয় শ্রেণীর লিভার। এই দুটো শ্রেণীর যান্ত্রিক সুবিধা সবসময় একের বেশি। যান্ত্রিক সুবিধা কিভাবে নির্ণয় করা হয়? যান্ত্রিক সুবিধা কিভাবে নির্ণয় করা হয়? বাধা বাই বল। কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করা যায়, সেজন্য হচ্ছে অর্থাৎ বাধা বাহু বা রোধ বাহু, তার মানে এটাকে বলা হয় রোধ বাহু বাই বল বাহু। ঠিক আছে, এটা সবসময় একের বেশি। আর তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে হচ্ছে লোড, এই যে লোড, এই যে এফোর্ট, লোড এফোর্ট, আর এই ধরো ফালক্রাম, এটা হচ্ছে তৃতীয় শ্রেণী। যারা আছো কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা করে লাইক করে দাও প্লিজ। এই তৃতীয় শ্রেণীর যান্ত্রিক সুবিধা সবসময় একের কম। আচ্ছা, তাহলে এখানে কোন শ্রেণীর লিভার? হাত দিয়ে যখন তুলছো তখন তৃতীয় শ্রেণীর লিভার। নেক্সট কোয়েশ্চেন, মানব মস্তিষ্কের কোন অংশ শরীরে ভারসাম্য রক্ষা করে? ঠিক আছে, মানব মস্তিষ্কে ভারসাম্য রক্ষা করবে কি? অপশান এ হচ্ছে থ্যালামাস, অপশান বি হচ্ছে সেরিবেলাম, অপশান সি হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, আর অপশান ডি হচ্ছে মিড ব্রেন বা মধ্য ব্রেন। আমি এখানে বলে দিই, মানব মস্তিষ্কে ভারসাম্য রক্ষা করে হচ্ছে সেরিবেলাম। ঠিক আছে, এখান থেকে আর কিছু প্রশ্ন আসে। এই যে মস্তিষ্কের পর্দাকে কি বলা হয় জানো? বলে মেনিনজেস। কি বলে? মেনিনজেস। ঠিক আছে, আচ্ছা, এই মেনিনজেসের যদি সোয়েলিং হয় সেটাকে বলে মেনিনজাইটিস। স্ক্রাব টাইফাসের কারণেও কিন্তু মেনিনজাইটিস হতে পারে। এই রোগটাতে মৃত্যুহার খুব বেশি। নেক্সট, মানবদেহে অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? অপশান এ ইস্ট্রোজেন, অপশান বি ইনসুলিন, অপশান সি গ্লুকাগন। আমি এটা বলে দিই, অগ্নাশয়ে 3 ধরনের কোষ থাকবে। একটা হচ্ছে আলফা কোষ, এই আলফা কোষ থেকে সিক্রেশন হবে কি? গ্লুকাগন। দ্বিতীয়টা হচ্ছে বিটা কোষ। বিটা কোষ থেকে কি সিক্রেশন হবে? ইনসুলিন। এবং আরেকটি হচ্ছে ডেল্টা কোষ। বলতে পারবে ডেল্টা কোষ থেকে কি সিক্রেশন হয়? এটা তোমাদের জন্য থাকলো, তোমরা বলবে ডেল্টা কোষ থেকে কি সিক্রেশন হয়। আমি তোমাদের এটা অনেকবার পড়িয়েছি। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস বলে দিই, এই গ্লুকাগন কি করে? গ্লুকাগন কি করে? যে পদ্ধতিতে করে সেটার নাম গ্লুকোজেনেসিস।
গ্লুকোজেনেসিস প্রক্রিয়া সম্পন্ন করে। এই গ্লুকোজেনেসিসটা কি? গ্লুকোজেনেসিসটা কি না, এটা গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে, রাইট? আর ইনসুলিন যেটা করে সেটাকে বলে গ্লাইকোজেনেসিস। এই গ্লাইকোজেনেসিসে কি হয়, এটা গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে। এই গ্লাইকোজেন এটি পেশিতে ও পাকস্থলীতে জমা হয়। একদমই ঠিক বলেছ, ডেল্টা কোষ থেকে খরিত হয় সোমাটোস্ট্যাটিন। কি খরিত হয়? সোমাটোস্ট্যাটিন। আর যেখানেই স্ট্যাটিন দেখবে, এই স্ট্যাটিন মানে ইট ইজ রিলেটেড টু রেনাল আর্টারি, রেনাল আর্টারির সঙ্গে জড়িত স্ট্যাটিন। ইট ইজ রিলেটেড টু ডায়াবেটিক ইনসিপিডাস, পরে আসছি সেটা। নেক্সট দেখো, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে কোয়ান্টাম তত্ত্বের ব্যাখ্যা করেছিলেন? কোয়ান্টাম তত্ত্ব। অপশান এ অ্যালবার্ট আইনস্টাইন, না আইনস্টাইন করেননি, নিলস বোর, ওপেনহাইমার, রাদারফোর্ড। কোয়ান্টাম তত্ত্ব তোমরা বোরের পরমাণু মডেল পড়েছো, সেই নিলস বোর করেছিলেন, ঠিক আছে। আইনস্টাইনকে কেন আমরা জানি? আমরা জানি থিওরি অফ রিলেটিভিটি, এবং তার থেকেও মজার বিষয় হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। সেটা এখন একটু বললে তোমরা অবাক হয়ে যাবে, অন্য কোনো ক্লাসে বলবো। এখানে যেহেতু এতগুলো প্রশ্ন করতে হবে, আমাদের সময় হাতে খুবই কম, ক্লাসটা একটু বড়ই হবে, কিছু করার নেই। নেক্সট দেখো, নিম্নলিখিত চারটি উপাদানের মধ্যে তিনটি একটি নির্দিষ্ট উপায়ে একরকম এবং একটি দল গঠন করে, কোনটি সেই দলের অন্তর্ভুক্ত নয়? দেখো, মাইকা হচ্ছে অভ্র, লোহা, দস্তা, ঠিক আছে। এই সবগুলো ধাতু, এই সবগুলো মেটাল, যেখানে ক্লোরিন একমাত্র নন মেটাল। এটা কি? এটা একমাত্র নন মেটাল বা অধাতু। অ্যান্ড ইট ইজ অলসো গ্যাস, বাকিগুলো সলিড। নেক্সট, পিতল, ব্রাস কোন ধাতুগুলোর ধাতু সংকর? পিতল। পিতল বা ব্রাস এটা হচ্ছে তামা এবং জিঙ্কের ধাতু সংকর। কিসের কিসের ধাতু সংকর? কাইন্ডলি একটা করে লাইক করে দাও। ক্লাস কেমন লাগছে? অসুবিধা হচ্ছে কি কারো বুঝতে? অসুবিধা হলে আমাকে প্লিজ বলো, যদি অসুবিধা হয় আমাকে প্লিজ বলো। থ্যাংক ইউ নাফিসউদ্দিন। আচ্ছা, কপার এবং জিঙ্কের ধাতু সংকর, আমি ধাতু সংকরের একটি তালিকা তোমাদের দিয়েছিলাম, তোমরা কি আছে তোমাদের কাছে নাকি আবার দিতে হবে? তোমাদের কাছে আমাদের স্টাডি মেটেরিয়াল, যেটা তো আমাদের দেখো আরআরবি এনটিপিসির জন্য একটা স্টাডি মেটেরিয়াল দিয়েছিলাম, আরআরবি এনটিপিসি স্পেশাল স্টাডি মেটেরিয়াল, এবং তোমাদের বলেছিলাম যে ওই স্টাডি মেটেরিয়ালটা যদি তোমরা পড়ে নাও, তোমাদের মোটামুটি সমস্ত এক্সামের জিকে জিএস কাভার হয়ে যাবে। তোমরা সেটা পড়েছো কি না জানি না, না পেলে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও 9735858096, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। চলো নেক্সট কোয়েশ্চেন, একটি উদ্ভিদের পাকা বীজে কোন হরমোন সংশ্লেষিত হয়? অর্থাৎ পাকা ফলের বীজে কোন হরমোন সংশ্লেষিত হয়? দেখো কোথায় কিটা হতে পারে, কোন কোন হরমোন হয়? আমি তোমাদের কি বলেছিলাম, এই সাইটোকাইনিন, এটাকে আরেকটা নাম বলেছিলাম কাইনিন। এটা কোথায় পাওয়া যায়? এটা ডাবের জলে পাওয়া যায় বা টমেটোতে পাওয়া যায়। আর এই যে জিব্বেরেলিন, এটি হচ্ছে উদ্ভিদের পাকা ফলের মধ্যে পাওয়া যায়। আর অক্সিন কি করে? বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে। বীজহীন ফল উৎপাদন, এটাকে কি বলা হয় জানো? বীজহীন ফল উৎপাদনকে কি বলে জানো? এখানে ব্যবহার করা হয় IAA, IAA, IBA। IA এর পুরো নাম হচ্ছে ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড। জানো কি বলা হয়?
অপশান দিলাম পার্থেনোকার্পি, পার্থেনোজেনেসিস, কোনটা বলো? বলতে পারবে পার্থেনোকার্পি নাকি পার্থেনোজেনেসিস? ইন্ডোল বিউটারিক অ্যাসিড আইপিএ। ইট ইজ কল্ড পার্থেনোকার্পি, তাই তো? বীজহীন ফল উৎপাদন, পার্থেনোকার্পি। নেক্সট চলো, নেক্সট কোয়েশ্চেন। নিম্নলিখিত কোন উদ্ভিদকে, কোন অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস বলা হয়? আমি কিছুক্ষণ আগেই তোমাদের বলে দিলাম অ্যাকোয়া ফর্টিস, ঠিক আছে, বা শক্তিশালী জল। অ্যাকোয়া ফর্টিস ল্যাটিনে শক্তিশালী জল বলা হয় নাইট্রিক অ্যাসিডকে, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড, যেটার সংকেত হচ্ছে HNO3। নেক্সট দেখো, আর এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কি বলে জানো? এটাকে বলে মিউরেটিক অ্যাসিড। বাথরুম পরিষ্কার করো তোমরা যেটা দিয়ে, মিউরেটিক অ্যাসিড। নেক্সট, কোন বিজ্ঞানী অঙ্গ ব্যবহারের ও অপব্যবহারের সূত্র, ল অফ ইউজ অ্যান্ড ডিসইউজ অফ অর্গ্যানস আবিষ্কার করেন? এটা তো জানার তোমাদের কিছু ইয়ে নেই। অঙ্গ ব্যবহার অপব্যবহারের সূত্রটা ল্যামার্কবাদের মধ্যে পড়ে, তোমরা প্রত্যেকে জানো। কারণ এটা যে অঙ্গ ব্যবহার করে না সেটা আস্তে আস্তে করে অ্যাবলিশ হয়ে যায়, যেগুলোকে আমরা বলি নিষ্ক্রিয় অঙ্গ। কি বলি? নিষ্ক্রিয় অঙ্গ, ঠিক আছে। কি কি? যেমন অ্যাপেন্ডিক্স, মানুষের ক্ষেত্রে, এটা মানুষের ক্ষেত্রে বলছি, মানুষের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স, কক্সিস, কক্সিস মানে লেজ, অনেকের লেজ আছে যদিও, আবার চোখের উপপল্লব, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। আর মেন্ডেলের ক্ষেত্রে কি হয়? দ্বিসংকর জনন, মনে আছে? মেন্ডেলের দ্বিসংকর জনন পড়াবো আমি, অসুবিধা নেই। আর এখানে ডারউইনের মতবাদ তো জানবেই। এখানে একটা কথা জেনে রাখবে, তোমরা জানো যে জাহাজে করে ডারউইন পৃথিবী ভ্রমণে করে বেরিয়েছিলেন সেটার নাম কি? যে জাহাজে করে ডারউইন পৃথিবী ভ্রমণে বেরোন সেটার নাম কি? কে বলতে পারবে? যে জাহাজে করে ডারউইন পৃথিবী ভ্রমণে বেরোলেন সেটার নাম কি? এটা একটু জেনে রাখবে, সেটার নাম হচ্ছে HMS বিগল। কি নাম? HMS বিগল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়? জীবন্ত জীবাশ্ম, দেখো লিমুলাস, এটার বাংলা নাম তোমরা জানো, যেটি হচ্ছে রাজ কাঁকড়া, ঠিক আছে, লিভিং ফসিল বলা হয়। স্কেনোডন, সিলাক্যান্থ, এগুলো সব জীবন্ত জীবাশ্ম। এই সি অর্চিন এটা কিন্তু জীবন্ত জীবাশ্ম নয়, এইটা তাহলে জীবন্ত জীবাশ্ম নয়। নেক্সট, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয়? অপুষ্পক মানে যার ফুল ফুটবে না। এখানে পাইনাস মানে এটা অ্যাকচুয়াল পাইন, ঠিক আছে, পাইন। শৈবাল, স্পাইরোগাইরা, অ্যাগারিকাস। এই যে শৈবালের ফুল ফোটে না, স্পাইরোগাইরা ফুল ফোটে না, এরা কিসের মাধ্যমে বংশবিস্তার করে? এরা স্পোর বা রেণুর মাধ্যমে, স্পোর বা রেণুর মাধ্যমে বংশবিস্তার করে, তোমরা জানো। তাহলে ফুল এখানে ফোটে কার? পাইনের ফুল, এটা ফুটতে সব থেকে বেশি সময় নেয়, ঠিক আছে। অ্যাগারিকাস এটা কি? এটা ব্যাঙের ছাতা, অ্যাগারিকাস বায়োস্পোরাস। তোমরা বলবে ছাতার মাথা, আমি বলবো ব্যাঙের ছাতা, যাই হোক। নেক্সট, প্রকৃতিতে স্বাভাবিকভাবে প্রাপ্ত সালফারের নাম কি? এটা খুব ভালো প্রশ্ন, জেনে রাখবে। স্বাভাবিকভাবে যে সালফার পাওয়া যায় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ব্রিমস্টোন, ব্রিমস্টোন, রাইট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, অ্যাকশন। অ্যাকশন যখনই বলবো, এই অ্যাকশন কথাটা কোথা থেকে আসবে? অ্যাকশন,
অ্যাকশন কথাটা এলে এখানে আসবে নিউরন শব্দটা, নিউরন কথাটা। নিউরন কি? নিউরন হচ্ছে স্নায়ুকোষের গঠনগত এবং কার্যগত একক। একটু তোমাদের আমি এই পিডিএফটাও কি ফ্রি গ্রুপে পোস্ট করে দেবো? তোমরা চাইলে আমি ফ্রি গ্রুপে পোস্ট করে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বলেছে অ্যাকশনের সর্ববহিস্থ পর্দার নাম কি? আমি অ্যাকশনের পর্দা, স্নায়ুকোষের পর্দা বারবার তোমাদের পড়িয়েছি। এটির নাম হচ্ছে নিউরোলেমা। কি নাম? নিউরোলেমা। ডেনড্রন থেকে ডেনড্রাইট, এক্সোপ্লাজম, সেগুলোতে এখন আসছি না। এই নিউরনের কটা অংশ? নিউরনের মধ্যে একটা অংশ থাকে প্রথমে, যেটা হচ্ছে কোষ বডি বা সেল বডি, দ্যাট ইজ কোষ দেহ। দ্বিতীয় যে অংশ সেটির মধ্যে থাকে কি? সেটির মধ্যে থাকবে অ্যাকশন এবং তার সঙ্গে থাকবে ডেনড্রন। এই ডেনড্রন থেকে বেরিয়ে যাবে ডেনড্রাইট। কি বেরোবে? ডেনড্রাইট অংশ, ডেনড্রাইট। আমি ছবিটাও এঁকে দেব, ঠিক আছে? আর এই কোষ দেহ তৈরি হবে কি দিয়ে? কোষ দেহে থাকবে নিজল সেলস বা নিসল, যা খুশি বলো, এই নিসল দানা। ঠিক আছে, এবারে দেখো ডেনড্রাইট হলো। আচ্ছা, এবার এখানে একটু জিনিস জেনে রাখবে, দুটি নিউরনের সংযোগস্থল জানতে চায়। দুটি নিউরনের সংযোগস্থল, এটিকে বলা হয় সাইন্যাপস। কি বলা হয়? সাইন্যাপস। আচ্ছা, এবার হচ্ছে নিউরনের নিউরোলেমা বিহীন অংশ, যে অংশে নিউরোলেমা থাকে না। নিউরোলেমা বিহীন অংশের নাম কি? নিউরোলেমা বিহীন অংশকে বলা হয় মায়োলিন সিদ। কি বলা হয়? মায়োলিন সিদ, রাইট? এই সাইন্যাপস কি হিসেবে কাজ করে? এটা নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। তোমাদের মনে আছে নিশ্চয়ই প্রত্যেকে, নিউরোট্রান্সমিটার হিসেবে এটা কাজ করবে। আচ্ছা, এবার দেখো এই নিউরোট্রান্সমিটার হিসেবে কি করে। যেমন একটা নিউরোট্রান্সমিটারের উদাহরণ দাও, যেমন হচ্ছে অ্যাসিটাইল কোএনজাইম এ। অ্যাসিটাইল কোএনজাইম এ, এটি হচ্ছে একটি নিউরোট্রান্সমিটার। আচ্ছা, এবার এখান থেকে একটা জিনিস দেখো, স্নায়ুকোষ বিভাজিত হয় না। কখনো শুনবে না কারণ নার্ভে ক্যান্সার হয়েছে, কেন না? স্নায়ুকোষ বিভাজিত হয় না। কেন হয় না? স্নায়ুকোষ বিভাজিত হবে না। কেন হবে না? কারণ কেন বিভাজিত হবে না? কারণ স্নায়ুকোষে সেন্ট্রোজোম থাকে না। রাইট? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 49। রিকেট রোগ কিসের অভাবে হয়? রিকেট রোগ কিসের অভাবে হয়? জানো? বলতে পারবে রিকেট রোগ কিসের অভাবে হয়? আমি তো জানি না, বলো তাড়াতাড়ি বলো, রিকেট রোগ কিসের অভাবে হয়? ঠিক বলছো। অপশানে ভিটামিন ডি, ভিটামিন বি, ভিটামিন এ, ভিটামিন সি। আমি ভিটামিন ডি মার্ক করলাম। ভিটামিন ডির অভাবে রিকেট রোগ হয়, সেজন্য এটাকে বলা হয় অ্যান্টি রিকেটিক ফ্যাক্টর। কি বলা হয়? অ্যান্টি রিকেটিক ফ্যাক্টর বা অ্যান্টি র্যাকাইটিক ফ্যাক্টর। এখানে বলে দিই, এই যে ভিটামিন ডি, এটার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। কি নাম? ক্যালসিফেরল। খেয়াল রাখবে, এটা কোথায় সংশ্লেষিত হয়? এটা সূর্যের আলোয় সংশ্লেষিত হয়।
আর কোথায় হয়? ইঁদুরের অন্ত্রে হয়। কোথায়? ইঁদুরের অন্ত্রে সংশ্লেষিত হয়। ঠিক আছে, এই ভিটামিন ডিতে দুটো ধাতু থাকে। ভিটামিন ডিতে কি কি ধাতু থাকে? একটা থাকে ক্যালসিয়াম, একটা থাকে ফসফরাস। ঠিক আছে, মনে রাখবে ভিটামিন ডির অভাবজনিত রোগ কি? ভিটামিন ডির অভাবজনিত রোগ হচ্ছে অস্টিওম্যালেসিয়া। অস্টিওম্যালেসিয়া। ঠিক আছে, আর কি রোগ হয় এর সঙ্গে? আর কি হয়? অস্টিওপোরোসিস। হাড়ে সব ছোট ছোট ছিদ্র হয়ে যায়, ফাঁপা হাড় হয়ে যায়। টিটানি হয়। টিটানি, টিটানি মানে জানো? যেটা পিটানি দিয়ে কাজ হবে না। টিটানি হচ্ছে কষ্টকর পেশির টান বা খিঁচুনি। আর হয় রিকেট। রিকেট, যেটা আমরা এখানে বললাম আমাদের আজকের টপিক। এইগুলোর টেস্ট করার জন্য দেখবে বোন ডেনসিটি টেস্ট বলে একটা টেস্ট হয়। কি হয়? বোন ডেনসিটি টেস্ট। এবং তার সঙ্গে হয় ডেক্সা স্ক্যান। তোমরা অনেক সময় শুনবে ডেক্সা স্ক্যান। যাই হোক, চুনো মাছ, সিফিস এগুলোতে পাওয়া যায়। যাই হোক, সেটা আর বলছি না আমি এখানে। হ্যালো, কে? পরে পরে পরে, সরি। ঠিক আছে, এটি হচ্ছে কষ্টকর পেশির খিচুড়ি। এবার ভিটামিন বি বলে তো কিছু হয় না, ভিটামিন বি কমপ্লেক্স। এই যে ভিটামিন বি বলছে এখানে, এখানে একটু বলে দিই, বি কমপ্লেক্স। বি কমপ্লেক্সে কতগুলো ভিটামিন আছে জানো? মাথা খারাপ হয়ে যাবে তোমার শুনলে। বি কমপ্লেক্সের মধ্যে তোমার শুধু মনে হতে পারে ভিটামিন এ বি এরকম আছে, তা নয়। বি কমপ্লেক্সের মধ্যে বি ওয়ান আছে, যেটার রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। ঠিক আছে, বি টু রয়েছে, যেটার রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। বি থ্রি রয়েছে, যেটার নাম নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড। বি ফোর রয়েছে, যেটার নাম হচ্ছে কোলিন বা অ্যাডেনিন। নামই শোনোনি, অনেক কিছু রয়েছে। বি ফাইভ রয়েছে, যার নাম প্যান্টোথেনিক অ্যাসিড বা পেন্টোথেনিক অ্যাসিড। বি সিক্স রয়েছে, নাম হচ্ছে পাইরিডক্সিন। বি সেভেন রয়েছে, নাম হচ্ছে বায়োটিন। তোমরা দেখবে চুল টুল পড়লে অনেক সময় ব্যবহার করতে বলে বায়োটিন, বায়োটিন যুক্ত শ্যাম্পু বলে। বি এইট রয়েছে, যার নাম মায়ো ইনোসিটল। বি নাইন রয়েছে, যাকে বলি ভিটামিন এম বা ফলিক অ্যাসিড। আমি জানি না তোমরা এতগুলোর নাম জানো কিনা। বি টেন রয়েছে, বি টেনের নাম হচ্ছে পাবা, PABA, প্যারা অ্যামাইনো বেনজোইক অ্যাসিড। বি ইলেভেন রয়েছে, বি ইলেভেন তোমাদের যারা বলো যে পায়ে শক্ত হয়ে গেছে মেচেদা বলে, ওটাতে ব্যবহার করা হয়, নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। বি টুয়েলভ রয়েছে, নাম সায়ানোকোবালামিন। বি থার্টিন রয়েছে, এর নাম হচ্ছে অরোটিক অ্যাসিড। হয়তো তোমরা সবগুলোর নাম জানো কি?
আচ্ছা 13 B14 নেই, কিন্তু B15 আছে, এর নাম প্যাঙ্গেমিক অ্যাসিড। পাঙ্গা নেবে না, প্যাঙ্গেমিক অ্যাসিড। B16 রয়েছে, যার নাম ডাইমিথাইল গ্লিসাইন, DMG বলে লেখা হয়। B17 রয়েছে, যেটা ক্যান্সার ট্রিটমেন্টে ব্যবহার করা হয়, ল্যাকট্রিল নাম, ল্যাকট্রিল। এতগুলো হচ্ছে বি, ভিটামিন বি। অতএব ভিটামিন বি একদিন দুদিনে পড়ার কম্য নয়। চলো পরের কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 50, কোনো কোষের তড়িৎচালক বলের একক কি? কোষের তড়িৎচালক বলের একক, এটা বলার কিছু নেই, ভোল্ট। তোমরা কমেন্ট করে আমাকে বলবে ডাইন আর অ্যাম্পিয়ার কিসের একক, ঠিক আছে? নেক্সট, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি রাসায়নিক পরিবর্তনের একটি উদাহরণ? রাসায়নিক পরিবর্তন, জল থেকে বরফ, বরফ থেকে আবার জল হয়ে যাবে, কিছুই হলো না, তাহলে এটা রাসায়নিক পরিবর্তন নয়। নরম লোহার চুম্বকায়ন, নরম লোহাকে চুম্বক করলে, মানে বিদ্যুৎ তড়িৎ চুম্বক তৈরি করলে আবার তড়িৎ চলে গেলে লোহা আবার লোহা হয়ে যাবে, তা নয়। কাগজ পুড়িয়ে ছাই হয়ে গেল, ছাই থেকে আর কাগজ হবে না, ঠিক আছে? কাগজ পোড়ানো তাহলে রাসায়নিক পরিবর্তন। নেক্সট, উদ্ভিদের ট্রপিক চলন কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়? ট্রপিক চলন, ট্রপিক চলন, অনেক রকম ট্রপিক আছে। ফটোট্রপিক অর্থাৎ উদ্দীপকের প্রভাবে চলন, সেটা সবসময় অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত হবে, ঠিক আছে? এটাই কি হয় ট্রপিক চলনে? কাণ্ড এবং মূল অংশগ্রহণ করে, কাণ্ড ও মূল অংশগ্রহণ করে এই চলনে। নেক্সট কোয়েশ্চেন, নিচে দেওয়া নামগুলোর মধ্যে কোন বিজ্ঞানী রেডিয়াম আবিষ্কারের সঙ্গে যুক্ত? রেডিয়াম, একটা জিনিস বলি এখানে, এই যে নাম দেখতে পাচ্ছ, মাইকেল ফ্যারাডে নয়, অ্যালবার্ট আইনস্টাইন নয়, আইজ্যাক নিউটন নয়। আইজ্যাক নিউটন ইজ ফেমাস ফর গ্র্যাভিটি, থিওরি অফ গ্র্যাভিটি, এবং তার সঙ্গে ইন্টিগ্রেশন আবিষ্কারের জন্য, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন অ্যান্ড দ্যাট ইজ ইন্টিগ্রাল ক্যালকুলাস। মেরি কুরি দুটো যৌগ আবিষ্কার করেন, একটা হচ্ছে প্রথম আবিষ্কার করেন তিনি পোলোনিয়াম, এবং তার সঙ্গে আবিষ্কার করেন রেডিয়াম, এটা তোমরা জানো, এবং ইনি দুবার নোবেল পান। এই ফ্যামিলিতে 4 জন নোবেল পেয়েছিলেন, মেরি কুরি, তার হাজব্যান্ড পিয়ার কুরি, তার 2 জন সন্তান। যাই হোক, এরপর 54, গমনে অক্ষম একটি প্রাণী, গমনে অক্ষম প্রাণী, স্পঞ্জ, ইউমিনা নয়, ইউগ্লিনা, হাইড্রা নাকি ক্ল্যামাইডোমেনাস? এই ইউগ্লিনা এবং ক্ল্যামাইডোমেনাস এরা হচ্ছে গমনে সক্ষম উদ্ভিদ, হাইড্রা নয় কিন্তু, সক্ষম উদ্ভিদ, ইউগ্লিনা এবং ক্রাইস্যামিবা। এরকম এরকম আকার হয়, এরকম একটা ফ্লাজেলা থাকে, এই ফ্লাজেলার সাহায্যে আস্তে আস্তে ভেসে বেড়ায়, এটার নাম কি? ফ্লাজেলা। আর স্পঞ্জ কি হয়? গমনে অক্ষম প্রাণী, একটা হচ্ছে স্পঞ্জ আর একটা হচ্ছে প্রবাল, ঠিক আছে? প্রবাল আর স্পঞ্জ। নেক্সট, ডিএনএতে যে নাইট্রোজেন বেস অনুপস্থিত, যা আরএনএতে থাকে, ডিএনএতে অনুপস্থিত আরএনএতে থাকে, নাম কি? অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল নাকি সাইটোসিন? দেখো এখানে একটা জিনিস বললাম, কি বললাম বলো তো? আমি একটু আগে ভিটামিনগুলো পড়ানোর সময় তোমাদের বলেছিলাম অ্যাডেনিন অ্যাকচুয়াল ভিটামিন B4, এটা কিছুই নয়, এই যে অ্যাডেনিন এটা হচ্ছে ভিটামিন B4, নাইট্রোজেন বেস একটা। এই ইউরাসিল এটা কোথায় থাকে? এই যে 4টে দেখতে পাচ্ছ, এই 4টে থাকবে আরএনএতে। তাহলে ডিএনএতে কি কি থাকবে? ডিএনএতে থাকবে অ্যাডেনিন বা অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন বা থিয়ামিন, ঠিক আছে? এর মধ্যে এই
অ্যাডেনিন, একটু দেখো এই যে অ্যাডেনিন এবং গুয়ানিন, এদের দুজন মিলে একত্রে তৈরি করবে পিউরিন বেস। কি তৈরি করবে? পিউরিন। কি এগুলো? ক্ষার, বেস, পিউরিন। আর থাইমিন আর সাইটোসিন, এরা মিলে তৈরি করবে পিরিমিডিন। কি তৈরি করবে? পিরিমিডিন। এটাও কিন্তু তোমাদের একটু জেনে রাখতে হবে এই দুটো বেসের কথা, ঠিক আছে? একটুখানি জেনে নেবে। এই ডিএনএ এটা কি হচ্ছে? এটা দ্বিতন্ত্রী। আর আরএনএ এটা একতন্ত্রী। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 56, ছত্রাকের দেহে আক্রমণ করা ভাইরাসকে কি বলা হয়? ছত্রাকের দেহে কে করবে? মাইকোফাজ। কি বলে? মাইকোফাজ বলে, মাইকোফাজ, রাইট? মাইকোফাজ বলা হয়, এটা খেয়াল রাখবে তোমরা। আর ব্যাকটেরিওফাজ এটা একটা উপকারী ছত্রাক, হ্যাঁ, উপকারী ফাজ ভাইরাস, ঠিক আছে? নেক্সট, রসায়নবিদ্যায় অষ্টক সূত্র কিসের সঙ্গে রিলেটেড? এটা পর্যায় সারণীর সঙ্গে রিলেটেড। পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলের সঙ্গে রিলেটেড হচ্ছে অষ্টক সূত্র। কে করেছিলেন? নিউল্যান্ডের অষ্টক সূত্র, ঠিক আছে? নিউল্যান্ডের অষ্টক সূত্র। আর এই যে ডেবোনিয়ার আছে, ডেবোনিয়ারের ছিল ত্রয়ী সূত্র, ঠিক আছে? ডেবোনিয়ারের ত্রয়ী সূত্র। আর মেন্ডেলিপের পর্যায় সারণী। নেক্সট, পিক্রিক অ্যাসিড তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড কি জানো? পিক্রিক অ্যাসিড কি জানো? এই পিক্রিক অ্যাসিড, এটার রাসায়নিক নাম হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। ট্রাইনাইট্রোফেনল। এটা কি হয় জানো? এই পিক্রিক অ্যাসিড টিএনটি তৈরিতে ব্যবহার হয়। টিএনটি তৈরিতে ব্যবহার হয়। টিএনটি জানো? বোমা তৈরিতে যেগুলো ব্যবহার হয়। তাহলে কি হচ্ছে গল্পটা? ফেনলের সঙ্গে যে কোনো একটা ফেনল নেওয়া হলো, যে কোনো একটা ফেনল অণু, সেটার সঙ্গে তিন অণু HNO3 দিয়ে বিক্রিয়া করানো হলো। কার উপস্থিতিতে? কনসেন্ট্রেটেড H2SO4 এবং তাপ দেওয়া হলো। দিলে কি হবে? এইটা হচ্ছে ফেনল। দিলে কি হবে? এই যে বেনজিন রিংটা দেখতে পাচ্ছ, এই বেনজিন রিংটার একটু জিনিস খেয়াল করো। 246 কোথায়? এইটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন, 3 4 নম্বর পজিশন, 6 নম্বর, সরি এটা 5, এইটা 6 নম্বর পজিশন, ঠিক আছে? অর্থোপেরা পজিশন তোমরা চেনো। তাহলে এই 3 নম্বর দেখো, 2,4,6 ট্রাই নাইট্রো, তিনটে নাইট্রো কোথায় থাকবে? 2,4,6, এই তিনটে পজিশনে থাকবে তিনটে নাইট্রো, ঠিক আছে? আর 1 নম্বর পজিশনে যেমন ছিল OH, কে থাকছিল? OH, এই OH থাকবে। ইট ইজ কল্ড ট্রাইনাইট্রোফেনল। এটার নাম 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, ঠিক আছে? আর তার সঙ্গে 3 অণু জল পাওয়া যাবে। এই টিএনটি থেকে কি তৈরি করা যায়? এই টিএনটি থেকে এই ট্রাইনাইট্রোফেনল থেকে টিএনটি তৈরি করা যায়। এই টিএনটি, এটি হচ্ছে বিস্ফোরক তৈরিতে কাজে লাগে। হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, SF4 অণুর গঠন কিরকম? SF4 একটু খেয়াল করো। SF4টা একটু দেখো, এখানে যা খুশি দিয়েছে, আমার কথাটা একটু শোনো। এই হচ্ছে SF4, সুন্দর করে দেখো, করে দিচ্ছি।
এই এফ, এই এফ, এই এফ, এর যে বন্ড অ্যাঙ্গেলটা একটু লক্ষ্য করার মতো হয়। এটাকে সেভাবে দেখার দরকার নেই, ছেড়ে দাও। এটা জানবে এটা সি স স্ট্রাকচার তৈরি করে। কি তৈরি করে? সি স স্ট্রাকচার তৈরি করে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 5টি, ঠিক আছে, 5টি রাজ্যের, এখানে রাজ্য মানে কিংডম, ঠিক আছে, রাজ্য মানে কিংডম, এই 5টি কিংডমের জৈবিক শ্রেণীবিভাগে কোন কিংডমে ইউক্যারিওটিক এককোষী জীব রয়েছে? ইউক্যারিওটিক জীব কিন্তু এককোষী। কোথায় রয়েছে? দেখো এইটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রোটিস্টা, এই প্রোটিস্টাতে রয়েছে ইউক্যারিওটিক এককোষী জীব। নেক্সট কোয়েশ্চেন, ধোঁয়াশার কোন উপাদানের কারণে চোখ জ্বালা করে? ধোঁয়াশায় কি থাকে? ধোঁয়াশার মধ্যে চোখ জ্বালা করার উপাদানের নাম হচ্ছে প্যান। প্যানের পুরো নাম কি? এই যে দেখো, পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট, এটার নাম হচ্ছে প্যান, পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট বা প্যান। এর গঠনটা দেখলে তুমি বুঝতে পারবে। আমি একটু গঠনটা দেখানোর চেষ্টা করছি, যদিও আমি কেমিস্ট্রির লোক নয়, ওই এইচএসএ কেমিস্ট্রিতে যা পড়েছি তারপর পাস করছে। এরকম একটা স্ট্রাকচার পাওয়া যায়। এই হচ্ছে প্যান বা পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এই প্যানের জন্য চোখ জ্বালা করে। নেক্সট, ভাইরাসের সংক্রমণযোগ্য একককে কি বলে? বলি এখানে এই ভাইরাস কথার অর্থ হচ্ছে বিষ, আর সংক্রমণযোগ্য ভাইরাসের কোষকে বলে ভিরিয়ন, ঠিক আছে, ভিরিয়ন। আর ভাইরাসের আবরণীকে বলে এনভেলাপ। খেয়াল রাখবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 63। কোন পর্বের প্রাণীদের দেহে চিরুনির মতো কমপ্লেট দেখা যায়? কমপ্লেট কোন পর্বের প্রাণীদের দেহে দেখা যায়? কমপ্লেট টিনোফেরা, কমপ্লেট দেখা যাবে টিনোফেরা পর্বের প্রাণীদের দেহে, ঠিক আছে, টিনোফেরা। আর পরিফেরা মানে ছিদ্রযুক্ত। সেই চুলবুল পান্ডে কি বলছিল না, কিতনা ছেদ কর দেঙ্গে নাকি ছেদি সিং না কি ছিল, যাই হোক। চ্যাপ্টা কৃমির রেচনাঙ্গের নাম কি? চ্যাপ্টা কৃমির রেচনাঙ্গের নাম হচ্ছে ফ্লেম কোষ। এটা তোমরা সবাই জানো, ঠিক আছে। তোমরা কমেন্ট করে বলবে নালিকা পদ আর ম্যালপিজিয়ান নালিকা কার রেচনাঙ্গের নাম? এটা তোমরা কমেন্ট করে আমাকে বলবে। নালিকা পদ, নালীপদটা আমি বলে দিচ্ছি, এটি হচ্ছে হাইড্রার রেচনাঙ্গ। তোমরা বলো ম্যালপিজিয়ান নালিকা কার রেচনাঙ্গ? কেঁচোর যেমন রেচনাঙ্গের নাম হচ্ছে সিটা, ম্যালপিজিয়ান নালিকা কার রেচনাঙ্গ? কে বলতে পারবে? জানো ম্যালপিজিয়ান নালিকা কার রেচনাঙ্গ? বলো ম্যালপিজিয়ান নালিকা কার রেচনাঙ্গ? একদম আরশোলার হচ্ছে বা পতঙ্গদের ম্যালপিজিয়ান নালিকা। নেক্সট দেখো, শামুক দ্বারা পরাগযোগকে কি বলা হবে? শামুক দ্বারা পরাগযোগ তাকে কি বলা হবে? শামুক দ্বারা পরাগযোগকে কি বলা হবে? কি বলি? কাইরেপ্টোফিলি, ঠিক আছে, কাইরোপ্টোফিলি। আর মেলাকোফিলি, এটা হচ্ছে ঝিনুক দ্বারা পরাগযোগকে বলা হয় মেলাকোফিলি। এন্টেমোফিলি, এটা হচ্ছে অ্যান্ট থেকে পিঁপড়ে দ্বারা পরাগযোগকে বলা হয় অ্যান্টেমোফিলি।
মেলিটোফিলি। মেলিটোফিলি কিসের দ্বারা? মেলিটোফিলি হচ্ছে মৌমাছি দ্বারা পরাগযোগকে বলি মেলিটোফিলি, এটা একটু জেনে নেবে। হ্যাঁ, এন্টেমোফিলি পিঁপড়ে বা পতঙ্গ দ্বারাও হয়, এটা আরশোলা বা পতঙ্গ, পতঙ্গদেরও দেখা যায় ম্যালপিজিয়ান নালিকা। নেক্সট দেখো, কোন কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা উপকক্ষের ধারণা পাই? 4টে কোয়ান্টাম নাম্বারের কথা আমরা জানি। একটা হচ্ছে এন, যেটাকে আমরা বলি মুখ্য কোয়ান্টাম নাম্বার এন। তারপরে হচ্ছে গৌণ কোয়ান্টাম নাম্বার বা অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার এল। তারপর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটাকে এম এল দ্বারা প্রকাশ করা হয়, আর একটি স্পিন কোয়ান্টাম নাম্বার যেটা এম এস দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এই উপকক্ষের ধারণা আমরা কোথা থেকে পাই? একটা জিনিস বলি, এই মুখ্য কোয়ান্টাম নাম্বার থেকে আমরা শেল বা কক্ষের ধারণা পাই, এটা আমরা পাই কক্ষের ধারণা। আচ্ছা, এবার কি হচ্ছে, গৌণ কোয়ান্টাম নাম্বার থেকে আমরা পাই অরবিটের ধারণা। অরবিটের ধারণা, এটা হচ্ছে সেলের ধারণা। আচ্ছা, এটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে পাই অরবিটাল বা উপকক্ষকের ধারণা। আর এটার থেকে পাই স্পিনের ধারণা। স্পিনের ধারণা আমরা আরেকটা সূত্র থেকে পাই, যেটার নাম হুনস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। কি নাম? হুনসের সূত্র বা হুনস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। নেক্সট কোয়েশ্চেনে চলো। নিডোব্লাস্ট নামক দংশক কোষ কোন পর্বের প্রাণীদের দেহে দেখা যায়? নিডোব্লাস্ট পাওয়া যায় নিডারিয়াদের দেহে, এটা আর দেখতে হবে না, দেখে নাও, নিডারিয়াদের দেহে পাওয়া যায় নিডোব্লাস্ট। নেক্সট হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা কি? বেকিং সোডা অ্যাকচুয়াল তেঁতুলের মধ্যে, তেঁতুল জানবে, তেঁতুল দিয়ে বেক করতে আগে দুটো জিনিস থাকে বেকিং সোডার মধ্যে, একটা হচ্ছে সোডিয়াম কার্বনেট আর একটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। সোডিয়াম কার্বনেট এবং টার্টারিক অ্যাসিডের মিশ্রণ হচ্ছে বেকিং সোডা। এই দুটো জিনিস, এইটা কিন্তু অনেকবার প্রশ্ন এসছে, পরের দিন থেকে আমরা 50টা প্রশ্ন করব, 100টা মানে বেশি হয়ে যায়। কিবোর্ডে কতগুলো ফাংশন কি থাকে? ফাংশন কি দেখবে, F1 থেকে F12 পর্যন্ত কিগুলোকে বলা হয় ফাংশন কি। কটা থাকবে তাহলে? 12টা ফাংশন কি থাকবে। আর কিবোর্ডের টোটাল কি কত? টোটাল কি হচ্ছে 108। স্ট্যান্ডার্ড কিবোর্ডের টোটাল 108টা কি থাকে। তরঙ্গ সংখ্যার একক কি? অনেকবার বলেছি, তরঙ্গ সংখ্যার একক কি? তরঙ্গ সংখ্যার একক সেন্টিমিটার ইনভার্স, সিএম ইনভার্স। ঠিক আছে। ওয়েভ নাম্বার কিভাবে প্রকাশ করি আমরা? ওয়েভ নাম্বার হচ্ছে ল্যামডা বার। ল্যামডা বার মানে ঠিক আছে, এখানে আর ব্যাখ্যার প্রয়োজন নেই, এককটা মনে রাখো তোমরা। নেক্সট, প্যারামেসিয়ামের গমনাঙ্গের নাম কি? প্যারামেসিয়াম। ক্ষণপদকার অ্যামিবার গমনাঙ্গের নাম হচ্ছে ক্ষণপদ। ফ্লাজেলাকার ইউগ্লিনা এবং ক্রাইস্যামিবা, এদের হচ্ছে ফ্লাজেলা। তাহলে প্যারামেসিয়াম কি? সিলিয়া। সিলিয়া, সিলিয়া হচ্ছে প্যারামেসিয়ামের গমনাঙ্গ। নেক্সট, সব থেকে তড়িৎ ধনাত্মক মৌল কোনটি? তড়িৎ ধনাত্মক এদের মধ্যে সব থেকে কোনটি? একটি রয়েছে সিজিয়াম, লিথিয়াম, সিজিয়াম, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। সিজিয়াম, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। সিজিয়াম হচ্ছে সব থেকে তড়িৎ ধনাত্মক। এরপর হচ্ছে 73, একটি মৌলের আয়নে 3টি ধনাত্মক চার্জ আছে, মৌলটির ভর সংখ্যা 27, তার মানে এখানে রয়েছে Z27। খুব ভালো কথা। এরপর কি হচ্ছে, দরকার নেই, ছেড়ে দাও। নিউট্রনের সংখ্যা হচ্ছে 14, তাহলে এখানে ভর সংখ্যা কত? 27, নিউট্রন সংখ্যা হচ্ছে 14, তাহলে ইলেকট্রন কতগুলো আছে? 13 রয়েছে, তাই তো।
যে কোনো ধরো 27 আর 14, তাহলে নিউট্রন কত? 13টা। অপশান এ উত্তর হয়ে গেল। কুরি কিসের একক? তেজস্ক্রিয়তার একক হচ্ছে কুরি। আমরা জানি তেজস্ক্রিয়তার একক হচ্ছে কুরি। আর এসআই একক কি? এসআই ইউনিট হচ্ছে বেকেরেল। তেজস্ক্রিয়তা পরিমাপক যন্ত্রের নাম কি? বলে গাইগার মুলার কাউন্টার। তাই তো, গাইগার মুলার কাউন্টার। নেক্সট কোয়েশ্চেন, পেরিস্কোপ কোন নীতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়? পেরিস্কোপ তোমরা জানো এরকম একটা বাক্স, এরকম জাস্ট একটা বাক্স, আর এদিকে থাকে, এই বাক্সের দুটো জায়গায় জাস্ট কাঁচ লাগানো থাকে, আর কিচ্ছু নয়। আলো এসে এদিক থেকে পড়বে, পড়ে নিচের দিকে যাবে, সেখান থেকে রিফ্লেক্টেড হয়ে এরকমভাবে চলে আসবে, কিছুই নেই। এটা তাহলে শুধুমাত্র প্রতিফলনের নীতির ওপর তৈরি করে পেরিস্কোপ তৈরি করা হয়, আলোর প্রতিফলন। নেক্সট, কি ধরনের ব্যাকটেরিয়া গবাদি পশুর পাকস্থলীতে বাস করে? গবাদি পশুর পাকস্থলীতে মিথানোজেন বাস করে, মিথেন তৈরি করে তারা, ঠিক আছে, মিথানোজেন তৈরি করে, বাস করে, এটা জানবে। পতঙ্গদের বর্ণহীন রক্তকে কি বলে? পতঙ্গদের বর্ণহীন রক্তকে কি বলে? হিমোগ্লোবিন, এটা তো লাল রঙের হবে, ঠিক আছে। হিমোশিল কি? হিমোশিল হচ্ছে পতঙ্গদের শরীরের গহ্বর, ঠিক আছে। এটা হচ্ছে ভ্যাকুম, বা কি বলে বাংলায়, গহ্বর বলে। তাহলে হিমোলিম্ফ, ঠিক আছে। আর সবুজ বর্ণের রক্তকে সবুজ, সেটাকে বলা হয় হিমোসায়ানিন, সেটাকে বলা হবে হিমোসায়ানিন, সবুজ বর্ণের রক্ত। এটা কেন হয়? তামার উপস্থিতির জন্য। লাল কেন হবে? লোহার উপস্থিতির জন্য। নেক্সট কোয়েশ্চেন, রাজকাঁকড়ার শাসঙ্গের নাম কি? রাজকাঁকড়া বা রাজকাঁকড়াকে আরেকটা কি বলা হয়? লিমুলাস, ঠিক আছে। এই সবুজ গ্রন্থি, এটা হচ্ছে চিংড়ির রেচন অঙ্গ। এই ট্রাকিয়া, এটা কোথায় থাকে? ফুসফুসে থাকে। তাহলে রাজকাঁকড়ার কি হচ্ছে? বুক গিল, কক্সাল গ্রন্থি, এটা চিংড়ির দেহে থাকবে। নেক্সট, প্রোটিনের প্রাইমারি গঠনে নিম্নলিখিত কোন বন্ড দেখা যায়? প্রোটিনে কোন বন্ড দেখা যাবে? আমি প্রথমেই ক্লাসে পড়িয়েছি পেপটাইড বন্ডিং, পেপটাইড বন্ড। কোন বন্ড দেখা যাবে? পেপটাইড বন্ড দেখতে পাবে। পেপটাইড বন্ড ভেঙে দেয় বললাম না, পেপটাইড বন্ড। নেক্সট কোয়েশ্চেন, কোন আরএনএ প্রোটিন সংশ্লেষের বার্তা বহন করে আনে? কোন আরএনএ প্রোটিন সংশ্লেষের বার্তা বহন করে আনে? দেখো এখানে দেখো, আরএনএ মানে কি? টিআরএনএ মানে ট্রান্সভার্স আরএনএ। তাহলে এমআরএনএ এর পুরো নাম হচ্ছে মেসেঞ্জার আরএনএ। কি নাম? মেসেঞ্জার আরএনএ। তাহলে মেসেঞ্জার আরএনএ কি করবে? প্রোটিন সংশ্লেষের বার্তা বয়ে আনবে। তাহলে যদি বলো আরএনএ এর পুরো নাম কি? আরএনএ এর পুরো নাম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। নেক্সট কোয়েশ্চেন, লিপিডের সরল উপাদান কি? লিপিড মানে কি? লিপিড মানে ফ্যাট বা স্নেহ। লিপিড সবশেষে কি পরিণত হয়? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করে। কি তৈরি করে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করে। অপশন বি অ্যান্ড সি। আর অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের সরল উপাদান, এটা প্রোটিনের। আর যদি বলে কার্বোহাইড্রেটের কি? কার্বোহাইড্রেটের সহজ উপাদান হচ্ছে গ্লুকোজ। সংকেত কি গ্লুকোজের? C6H12O6। কোয়েশ্চেন নাম্বার 82, নিচের কোনটি একটি পলিস্যাকারাইড?
গ্লুকোজ পলিস্যাকারাইড নয়, পলিস্যাকারাইড কি? গ্লাইকোজেন। গ্লাইকোজেন একটি পলিস্যাকারাইড। আমি যখন স্যাকারাইড পড়িয়েছিলাম ওই ক্লাসটা একটু দেখে নিও। যদি ক্লাস পেতে অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের জানা আছে 9735858096, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিয়ে সমস্ত ক্লাস পেয়ে যাবে। এরপর হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি কে আবিষ্কার করলেন? রাদারফোর্ড নয়, বেকারেল। তাহলে বেকারেল আবিষ্কার করলেন রেডিও অ্যাক্টিভিটি, ঠিক আছে? রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করলেন বেকারেল। আবার এটি হচ্ছে তেজস্ক্রিয়তার এসআই একক বা রেডিও অ্যাক্টিভিটির এসআই একক বেকারেল। ঠিক আছে, সেটাকে সংকেতে প্রকাশ করা হয় BQ। সঞ্জিত, নেক্সট কোয়েশ্চেন। নিজের নয়, এটা নিচের। নিজের নীতি অনুযায়ী কিচ্ছু হবে না। আচ্ছা, নিচের কোন নীতি অনুযায়ী পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলি পূর্ণ হয়? আমি একটা কথা বলি, ইলেকট্রনগুলো প্রথমে একটা পার্টিকুলার রুল অনুযায়ী পূর্ণ হবে, সেটার নাম আব্বাউ প্রিন্সিপাল। কি নাম? আব্বাউ প্রিন্সিপাল। পরমাণুর গঠন পড়ানোর সময় পড়িয়েছিলাম বা স্টাডি মেটেরিয়ালেও রয়েছে আব্বাউ প্রিন্সিপাল। আর একটার পর একটা কক্ষক পূর্ণ হবে হুন্ডের মাল্টিপ্লিসিটি রুল অনুযায়ী। নেক্সট, হুন্ডের মাল্টিপ্লিসিটি রুল কি বলছে? এরকম একটা যেদিকে স্পিন থাকবে উল্টো দিকে স্পিনের একটা ইলেকট্রন এসে যুক্ত হবে, সেটা হুন্ডের নীতি। নিচের কোনটি সবথেকে বেশি সক্রিয় ধাতু? সক্রিয় ধাতুর তালিকাটা তোমাদের মনে আছে? তোমাদেরকে বলেছিলাম সবথেকে বেশি সক্রিয় কি হয়? পটাশিয়াম, তারপর সোডিয়াম, তারপর লিথিয়াম, তারপর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন। এরপর লেড যদিও আসে, এরপর একটা অধাতু আসে, ঠিক আছে? এরপর একটা অধাতু আসে যেটা হচ্ছে কার্বন। তারপরে প্লাম্বাম বা লেড, তারপর আবার একটা অধাতু আসে যেটি হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের পরে কে? কপার, সিলভার অ্যান্ড দ্যাট ইজ আর্জেন্টাম অ্যান্ড অরাম। এইটা হচ্ছে সক্রিয়তার তালিকা। তাহলে এখান থেকে বলো সবথেকে সক্রিয় ধাতু কে? এখানে যারা আছে দেখতেই পাচ্ছ, পটাশিয়াম সবথেকে সক্রিয় ধাতু। এইটি হচ্ছে তালিকা। আমি তোমাদের 1001বার তালিকা বলে দিয়েছি এর আগে। কোন উষ্ণতায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের পাঠ একই থাকে? এটি -40°। কিভাবে আমরা পাবো? আমরা সূত্র জানি C/F ইকুয়ালস C/5। দেখো কিভাবে পাচ্ছি, C/5 ইকুয়ালস F - 32/9। যে কোনো উষ্ণতা ধরে নাও at x ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি হচ্ছে x/5 ইকুয়ালস x - 32/9। কোনাকুনি গুণ করলে কি পাচ্ছ? 9x ইকুয়ালস 5x - 160। তার মানে 4x, এইটা যদি উল্টো দিকে নিয়ে যাও 4x ইকুয়ালস -160, তার মানে x ইকুয়ালস হচ্ছে -160/4, দ্যাট ইজ -40। তাহলে -40° সেলসিয়াস উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে পাঠের মান একই থাকবে। নেক্সট, নিচের কোনটি একটি নির্জীব কোষের উদাহরণ? নির্জীব কোষ কোনটা? ট্রাকিয়া, ঠিক আছে? ট্রাকিয়া পড়েছো। এবং সিবনল সঙ্গী কোষ, এগুলো কোথায় দেখতে পাওয়া যায়? এগুলো ফ্লোয়েমের মধ্যে দেখতে পাবে। এই দুটোকে দেখতে পাবে কোথায়? ফ্লোয়েমে। দু রকম ফ্লোয়েম আর জাইলেম পড়েছিলে তোমরা, এখানে আর বললাম না ওটা। এক্স রশ্মির আধান কত? এক্স রশ্মির আধান কত? অদ্ভুত একটা প্রশ্ন। শুনে বলেছি বারবার, এক্স রশ্মি নিস্তড়িত। তার মানে নিস্তড়িত মানে কি? শূন্য আধানযুক্ত। নিস্তড়িত বানানটা হ্রস্বইকার হওয়া উচিত। নেক্সট, অক্সিজেনের কটা আইসোটোপ রয়েছে? অক্সিজেনের আইসোটোপ কে কে? O16 সাধারণ অক্সিজেন, O17 আর O18 রেডিও অ্যাক্টিভ অক্সিজেন। তাহলে কটা আইসোটোপ?
তিনটে আইসোটোপ রয়েছে। নিচের কোনটি কার্বনের রূপভেদ নয়? দেখো, ডায়মন্ড কার্বনের রূপভেদ, গ্রাফাইট কার্বনের রূপভেদ, C16 মানে হচ্ছে ফুলারিন, যেটা ব্যাকমিনস্টার ফুলারিন বলেছো একটু আগে, এই ফুলারিন এটাও কার্বনের রূপভেদ। মিথেন কিন্তু কার্বনের রূপভেদ নয়, এটা একটা গ্যাস, ঠিক আছে, CH4 হচ্ছে মিথেন, তাহলে মিথেন কার্বনের রূপভেদ নয়। নেক্সট দেখো, আকস্মিক ক্রিয়াকলাপের সময় পেশিতে কোন অ্যাসিড তৈরি হলে ক্র্যাম্প হয়? এই যে পেশিতে কোন প্রক্রিয়ায় অ্যাসিড তৈরি হয়, এটা কোহল সন্ধান হয়। কি হয়? কোহল সন্ধান পড়েছি আমরা। কোহল সন্ধান মানে অ্যালকোহল সন্ধান হয়। অ্যালকোহল সন্ধানে কি তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড সিনথেসিস হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। নেক্সট, নিচের কোনটি একটি শক্তিশালী ফলের সুগন্ধি? কোনটিতে একটি শক্তিশালী ফলের সুগন্ধি রয়েছে? ফলের সুগন্ধি, ফুলের সুগন্ধি কোথায়? ইথাইল থাকতে হবে, ইথাইল অ্যাসিটেটে থাকবে, মিথাইল ক্লোরাইডে থাকবে না, মিথালোনিক অ্যাসিডে থাকবে না, মিথানলের তো তীব্র অ্যালকোহলিক গন্ধ। ফলের সুগন্ধ ইথাইল অ্যাসিটেটের মধ্যে থাকবে, যেটা পারফিউমেও ব্যবহার করা হয়। আপেলে নিচের কোন অ্যাসিড পাওয়া যায়? আপেলে কোন অ্যাসিড থাকে? আপেলে কোনটা থাকে গো? ম্যালিক অ্যাসিড থাকে আপেলে। ফর্মিক অ্যাসিড কোথায় থাকে? এটা থাকবে পিঁপড়ের হুলে। এখানে তেঁতুলে কি থাকে সেটাও প্রশ্ন আসে। তেঁতুলে কি থাকতে পারে? তেঁতুলে থাকবে টার্টারিক অ্যাসিড। দইয়ে কি থাকবে? দইয়ে থাকবে ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, আগের কোয়েশ্চেনে একটা জিনিস বলা হয়নি, একটু বলে দিই। এই যে ক্র্যাম্প তৈরি হয়, এটাকে বলা হয় পেশির ক্লান্তি। কি বলা হয়? পেশির ক্লান্তি। তোমরা পড়েছো নিশ্চয়ই, পেশির ক্লান্তি, রাইগার নয় কিন্তু। এখানে আরেকটা জিনিস আছে, তোমরা কমেন্ট করে আমাকে বলবে হোয়াট ইজ রাইগার মর্টিস। রাইগার মর্টিস, রাইগার মর্টিস বা বাংলায় বলা হয় মারণ সংকোচ, মারণ সংকোচন। রাইগার মর্টিস বা মারণ সংকোচন কি, তোমরা এটা কমেন্ট করে আমাকে বলবে। আচ্ছা, আর কি, আর কোথায় যেন? আচ্ছা, এবারে টমাটোতে দুটো অ্যাসিড থাকে। একটা থাকে নিকোটিনিক অ্যাসিড, আর একটা থাকে অক্সালিক অ্যাসিড। আচ্ছা, পালং শাকে, পালং বা লেটুস এই ধরনের শাকগুলোতে থাকবে অক্সালিক অ্যাসিড। যারা ওই নিকোটিনিক অ্যাসিড কি জানো? ভিটামিন B3-র নাম। যারা ঠিকমতো কোথায় থাকে? টমেটোতে থাকে, টমেটো খেতে পাও না। আর কোথাও থাকে? সিগারেটে থাকে। যারা খাও না তারা সিগারেট টিগারেট খেতে পারো। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে। নেক্সট দেখো, মিষ্টি গন্ধযুক্ত পদার্থ এদের মধ্যে কোনটি? অ্যামোনিয়া, যার মিষ্টি গন্ধ লাগে তার কিছু নয়। টয়লেটের গন্ধ হচ্ছে, ইউরিনের গন্ধ হচ্ছে অ্যামোনিয়া। যার মিষ্টি লাগে সে ভাই আমার সঙ্গে দূরে থেকো। আচ্ছা, মিথানলের গন্ধ অ্যালকোহলিক, মিষ্টি লাগে না। যে কোনো এস্টারের গন্ধ মিষ্টি গন্ধযুক্ত, এস্টার গঠন করলে তার হচ্ছে মিষ্টি গন্ধযুক্ত। ইথানল কোথায়? ইথানল এখন 20%, সরি, পেট্রোলে 20% ইথানল মেশানো হয়। ঠিক আছে, এখন পেট্রোলে 20% ইথানল মেশানো হয়, জানো তো?
যে কারণে এখন ইঞ্জিনগুলোকে বলে P20 ইঞ্জিন। নেক্সট, নিচের কোন পদার্থটি একটি থার্মোসেটিং প্লাস্টিক? থার্মোসেটিং প্লাস্টিক কি জানো? থার্মোসেটিং প্লাস্টিক, এটা জেনে নাও, ব্যাকেলাইট, এটা হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। ঠিক আছে। নেক্সট, জৈব যৌগ শুদ্ধ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় না তা চিহ্নিত করুন। সাবলিমেশন, সাবলিমেশন বা সাবলিমেশন মানে সাবলিমেট হয় যেগুলো, কি বলে ওটাকে, পলি পড়া, ওটা ব্যবহার হয়। ক্রিস্টালাইজেশন ব্যবহার হয়। সেডিমেন্টেশন ব্যবহার হয়। ডিস্টিলেশন না, সেডিমেন্টেশন ব্যবহার করা হয় না, জৈব যৌগের জন্য সেডিমেন্ট পড়ে না, পলি পড়ে না। সাবলিমেশন মানে ঊর্ধ্বপাতন হওয়া, ঊর্ধ্বপাতিত হয়। ক্রিস্টালাইজেশন হয়, ডিস্টিলেশন হয়। সেডিমেন্টেশন বা পলি পড়া এটা হয় না। নেক্সট, অ্যাম্ফিবিয়ান প্ল্যান্টস আর প্লেসড ইন হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস? উভচর উদ্ভিদ, উভচর উদ্ভিদ মানে ব্রায়োফাইটা বা মস। উভচর উদ্ভিদ হচ্ছে ব্রায়োফাইটা বা মস, এটা খেয়াল রাখবে। উভচর উদ্ভিদ কারা? ব্রায়োফাইটা বা মস শ্রেণীর উদ্ভিদ। নেক্সট 98, তেলাপোকা। তেলাপোকা মানে জানো? তেলাপোকা মানে আরশোলা। পাগলের ছাতা কোনো বাংলাদেশি প্রশ্ন এটা থেকে ডিরেক্ট। আরশোলা এবং অন্যান্য পোকামাকড়ের রেচনাঙ্গ কোনটি জানো? একটু আগেই বললে তোমরা সবাই, ম্যালপিজিয়ান টিউবেলস, ম্যালপিজিয়ান নালী, এটি হচ্ছে ওই আরশোলার রেচনাঙ্গ। রাইট। ট্রাকিয়া আমাদের, নেফ্রিডিয়া কার, এটা তোমরা কমেন্ট করে বলবে। নেক্সট, নিম্নলিখিত বিকল্পগুলোর মধ্যে কোনটি কোয়েলেন্টোরোটা পর্বের সাথে সম্পর্কিত? না বলো। কোয়েলেন্টোরিয়াটা আমি কিভাবে মনে রাখি বলো তো? একটা সুন্দর ব্র্যান্ড আছে যারা জামা কাপড় তৈরি করে, ভীষণ সুন্দর সুন্দর জামা কাপড় তৈরি করে, কটন বেস্ট নয়, মানে ফিমেল ব্র্যান্ড আছে একটা, খুব ভালো ভালো কুর্তি, চুড়িদার এরকম তৈরি করে, তাদের নাম হচ্ছে অরেলিয়া। কোয়েলেন্টোরেটা, অরেলিয়ার আবার একটা ইয়ে আছে, আমি সেভাবে মনে রাখি। কোয়েলেন্টোরেটা পর্বের সাথে সম্পর্কিত হচ্ছে অরেলিয়া। নেক্সট, গুপ্তবীজি, কোয়েশ্চেন নাম্বার 100, আমরা সেঞ্চুরি ছুঁয়ে গেলাম। গুপ্তবীজি উদ্ভিদের অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্মসের প্রজনন অংশগুলি ড্যাশে অবস্থিত। গুপ্তবীজি উদ্ভিদ, ব্যক্ত নয়, মানে যাদের দেখা যায় না। কোথায় থাকবে গুপ্তবীজি উদ্ভিদের প্রজনন অংশ? ফুলে থাকবে। আবার এটা বলার কি আছে, গুপ্তবীজি হোক যাই হোক, এগুলো কোথায় থাকবে? ফুলে থাকবে। ঠিক আছে, ফ্লাওয়ার্স বা ফুলে অবস্থিত। রাইট। এতটা সময় আমাকে টলারেট করার জন্য প্রত্যেককে অনেক ধন্যবাদ। সাথে থেকো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9735858096, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে, পেড অথবা ফ্রি যে কোনো ব্যাচে। প্রতিদিন রাত 11টায় ফ্রি ক্লাস, প্রতিদিন রাত 11টায় ফ্রি ক্লাস। ঠিক আছে, সঙ্গে থেকো। আর প্রত্যেকটা ক্লাসের লিঙ্কের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করে নিও। কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো, কাইন্ডলি আমাকে বলো। কারো যদি কোনো সমস্যা থাকে বলো। জেনারেল সায়েন্সের 100টা ক্লাস হলো, আমরা আগামী কালকেও চেষ্টা করবো একটা ক্লাস দেওয়ার। আমাদের ছেলেমেয়েরা, মানে আমাদের টিম মেম্বাররা ঠিক করেছে জেনারেল সায়েন্সের 1500 কোয়েশ্চেন হবে তোমাদের, মোর দেন 1500 হবে, 1500 কম বেশি করে 1500 কোয়েশ্চেন হবে, যাতে যে কোনো এক্সামগুলো তোমাদের কভার হয়ে যায়। তাহলে এখানেই শেষ করছি, ভালো থাকো সবাই, আবার সন্ধ্যাবেলা দেখা।